কেন আমার সাথে এমন হলো? কেন কেউ আমাকে বুঝতে চেষ্টা করে না? সবাই সব সময় আমার সাথে এমন করে। আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হয়? আমি তো একটু ভালোবাসার পূজারি। ভালোবেসে কেউ যদি বলে, নীল, বিষটা খেয়ে নে, আমি তো হাসি মুখে বিষ খেতেও রাজি। তবুও কেন আমি কারো ভালোবাসা পাই না? কেন কেউ আমার কষ্ট বুঝে না? কেন কেউ মায়ের মতো স্নেহ করে না? আর যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কি আমার জীবনটা এমন কষ্টে ভরা থাকতো, নাকি মায়ের ভালোবাসায় পরিপূর্ণ থাকতো? নীল আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে, কারণ তার কথা বলার মতো কেউ নাই। তাই তো রাতের আধারে দাঁড়িয়ে নিজের কষ্ট প্রকাশ করতে চাচ্ছে। আমি কি সত্যিকারও ভালোবাসার যোগ্য না, নাকি আমার জন্মটাই শুধু কষ্ট পাওয়ার জন্য হয়েছে? রাতটা আজও আগের মতোই নীরব, ঠান্ডা আর ভয়ঙ্কর সুন্দর। আকাশে অসংখ্য তারা জ্বলছে, কিন্তু নীলের জীবনে যেন একটাও আলো নেই। সে একা দাঁড়িয়ে আছে সেই পুরনো ভাঙা বারান্দায়, যেখানে বাতাসও আজ তার কান্নার শব্দ শুনতে ভয় পাচ্ছে। মা, তুমি কোথায়? তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছো, নাকি তুমি দেখছো তোমার ছেলে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে, সবাই তাকে তিলে তিলে শেষ করে ফেলছে? তার চোখে জমে থাকা পানি আর থেমে থাকছে না। বুকের ভেতরটা এমন ভাবে জ্বলছে যেন হাজারটা আগুন একসাথে জ্বলে উঠছে। চারপাশে সব আছে, তবুও নীলের কাছে কিছুই নেই। না ভালোবাসা, না বিশ্বাস, না নিজের বলার মতো একটা মানুষ। আমি তো বেশি কিছু চাইনি, শুধু একটু আপন মানুষ, একটু মাথায় হাত বুলিয়ে বলার মতো কেউ। তাও কি আমার ভাগ্যে নেই? হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে হেসে ফেলল, কিন্তু সেই হাসি আনন্দের না, সেই হাসি ভাঙা হৃদয়ের শেষ কান্না। তাহলে আমি কাকে দোষ দেব? নিজের ভাগ্যকে, নাকি সেই মানুষগুলোকে যারা আমাকে নিজের থেকেও পর করে দিল? এই ছেলেটার অপরাধ ছিল শুধু একটাই, সে বেশি ভালোবাসতে জানতো। আর এই পৃথিবী এমন মানুষদেরই সবচেয়ে বেশি আঘাত করে, যে ধীরে ধীরে বসে পড়ে মাটিতে। ঠান্ডা বাতাস তার শরীরকে নাড়া দিচ্ছে, কিন্তু তার ভেতরের যন্ত্রণা আরও বেশি ঠান্ডা, আরও বেশি কঠিন। যদি সত্যি কোনো আল্লাহ থাকে, তাহলে একবারে সে আমার কষ্টটা অনুভব করুক। আমি কেন প্রতিদিন মরছি সেটা বুঝুক। ঠিক তখনই দূরে কোথাও পুকুরের ডাক ভেসে আসে। শহর ঘুমিয়ে আছে, কিন্তু নীলের ভেতরের পৃথিবী প্রতিটা সেকেন্ডে ভেঙে পড়ছে। রাতে সেই ভারী নীরবতা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। নীলের বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন বাতাসের সাথে মিশে আরও ভারী হয়ে উঠছে। তার চোখে এখনো শুকায়নি আগের কান্নার ডাক। তবুও জীবন থেমে নেই, কারণ কষ্টের গল্প কখনো থেমে থাকে না। হঠাৎ পেছন দিক থেকে তীক্ষ্ণ এক কণ্ঠ ভেসে এলো। কি রে ছোট লোক, কি করিস তুই? কাজ ফাঁকি দিয়ে এখানে কি করছিস? শব্দটা কানে যেতেই নীলের শরীরটা কেঁপে ওঠে, যেন ভয় নয়, অভ্যাস হয়ে গেছে এই কণ্ঠে কাঁপা। সে ধীরে ধীরে মাথা নিচু করে ঘুরে দাঁড়ায়। আমি আমি এখানে ছিলাম, কাজ করছিলাম। কথাটা শেষ করার আগেই আদিবার চোখ জ্বলে ওঠে। তার দৃষ্টি যেন আগুনের মতো নীলকে পোড়াতে শুরু করে। কি বললি? কাজ করছিলি? আমি কি তোকে বলিনি আমাকে ম্যাডাম বলবি আর আপনি করে কথা বলবি? একবার বলছি না, বারবার বলছি। তোর কি কান নাই নাকি মাথা নাই? সরি, আমি আমি ভুলে গেছি। আপনি বলুন, আমি এখনই কাজ করব। নীলের কণ্ঠ ভয় আর অসহায়ত্ব মিশে আছে। সে জানে এখানে তার একটু ভুল মানে আরো বড় শাস্তি। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন নিজের অস্তিত্বটাই কারো অনুমতির ওপর নির্ভর করছে। ভুলে গেছিস? হ্যাঁ, তুই আমাকে নিয়ে মজা করছিস নাকি? আমি একবার বললে তোকে 10বার মনে করিয়ে দিতে হবে? তারপর হঠাৎই আদিবার হাত উঠে আসে, আর পরের মুহূর্তেই এক বিকট থাপ্পড় পড়ে নীলের গানে। চটাস শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ে। নীলের মাথা একদিকে ঘুরে যায়, চোখে অন্ধকার জমে আসে, কিন্তু সে পড়ে যায় না। সে দাঁড়িয়ে থাকে, চুপচাপ নিঃশব্দে। শোন ছোট লোক, তোকে বলছি না,
আমি বলার আগে সব কাজ করে রাখবি। এক কথা কয়বার বলতে হবে? তোর মাথায় ঢোকে না কেন? জি ম্যাডাম, আমি বুঝেছি, আর ভুল হবে না। গালে হাত দিয়ে নীল ধীরে ধীরে মাথা নিচু করে। তার চোখে আবার পানি এসে জমে, কিন্তু সে ফেলে না, কারণ এখানে কান্নাও যেন অপরাধ। এখন দাঁড়িয়ে না থেকে কাজ কর। আমার বিছানা পরিষ্কার কর তাড়াতাড়ি। 1 মিনিটও দেরি হলে কিন্তু তোর খবর আছে। জি, আমি এখনই করছি। নীল ধীরে ধীরে সরে যায়। তার পা দুটো যেন নিজের ভারী ভারী হয়ে গেছে। প্রতিটা পদক্ষেপেই মনে হচ্ছে সে নিজের ভেতরের কিছু একটা হারিয়ে ফেলছে। আদিবার পেছন থেকে আবার কণ্ঠ ভেসে আসে। আর শোন, বেশি কথা বলবি না। তুই এখানে থাকিস শুধু কাজ করার জন্য। বেশি মাথা উঁচু করলে কিন্তু জায়গা ছাড়া করে দিব। নীল কিছু বলে না, সে শুধু চুপচাপ হাঁটে, কারণ সে জানে এই বাড়িতে তার কথা বলার অধিকারও সীমিত। তার বুকের ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরে ঘুরে ঘুরছে, আমি কি মানুষ, নাকি শুধু কাজ করার একটা জিনিস? আর বাইরের রাতটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু নীলের ভেতরের রাতটা আরো গভীর, আরো অন্ধকার হয়ে যাচ্ছে। নীল কোনো কথা না বলে ধীরে ধীরে মাথা নিচু করে আদিবার ঘরের দিকে এগিয়ে যায়। তার পা দুটো যেন নিজের ইচ্ছায় চলছে না, তবুও সে থেমে নেই, কারণ এই বাড়িতে থেমে যাওয়ার অধিকার তার নেই। ঘরে ঢুকতেই চোখে পড়ে এলোমেলো বিছানা, ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ আর অগোছালো সবকিছু যেন তার জীবনটার মতোই অগোছালো। আমি এখনই বিছানা ঠিক করছি। নীল খুব সাবধানে বিছানার চাদর ঠিক করতে থাকে। তার হাত কাঁপছে, কিন্তু সে থেমে নেই। প্রতিটা ভাঁজ সে এমনভাবে ঠিক করছে যেন একটুও ভুল না হয়। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে, কারণ সে জানে যে কোনো মুহূর্তেই শাস্তি সে পড়তে পারে। কি করছিস ওখানে? ওই চাদরটা এমন করে দিচ্ছিস কেন? ঠিক করে বিছিয়ে দে। আমি কি তোকে শেখাবো? জি, আমি ঠিক করে দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে। নীল আবার চুপচাপ বিছানা ঠিক করতে থাকে। তার কণ্ঠে কোনো প্রতিবাদ নেই, শুধু ভয়ে ভরে এক অসহায় সারা। সে জানে এখানে ভুল মানেই অপমান, আর অপমান মানেই আরো বেশি কষ্ট। এই যে শোন, শুধু বিছানা না, পুরো রুমটা পরিষ্কার কর। সব জায়গায় ধুলো জমে আছে। জি, আমি এখনই ঘর পরিষ্কার করছি। নীল ধীরে ধীরে বিছানা ছেড়ে ঝাড়ু হাতে নেয়। সে ঘর ঝাড়ু দিতে শুরু করে। প্রতিটা ঝাড়ুর টানে তার বুকের ভেতরেও যেন কিছু একটা ভেঙে যাচ্ছে, কিন্তু বাইরে সে নির্বিকার। ওই কোণাটা ভালো করে কর, ওখানে ধুলো আছে, চোখে পড়ে না তোর? দেখছি, আমি এখনই ঠিক করছি। নীল মাথা নিচু করে কোণার দিকে ঝাড়ু দেয়। তার কপাল ঘামছে, চোখ ভারী হয়ে আসছে, তবুও থামছে না, কারণ থামলেই প্রশ্ন উঠবে, আর প্রশ্ন মানেই আবার অপমান। এখন ঘর মোছ, ঝাড়ু দিলে হবে না, পুরো মেঝে ভালো করে মুছতে হবে। জি, এখনই মুছছি। নীল কাপড় নিয়ে পানিতে ভিজিয়ে মেঝে মুছতে শুরু করে। তার হাত কাঁপছে, শরীর ক্লান্ত, তবুও সে ধীরে ধীরে কাজ করছে। বাইরের রাত আরো গভীর হচ্ছে, কিন্তু এই ঘরের ভেতরে যেন নীলের সময় থেমে গেছে, কেবল কাজ আর অপমানের মধ্যে। এত রাতে মোছা লাগবে? কথাটা খুব আস্তে বলেছিল নীল, যেন নিজের কাছেই প্রশ্ন করছে, কিন্তু সেই প্রশ্ন বাতাসে ভেসে যাওয়ার আগেই আদিবার কণ্ঠ কেটে আসে। কেন? রাতে কি তুই ঘুমাস না? নাকি রাতে খাস না যে কাজ করতে পারবি না? বেশি কথা বলিস না, কাজ কর। নীল চুপ হয়ে যায়। তার চোখ এক মুহূর্তের জন্য প্রতিবাদের ছায়া আসে, কিন্তু পরের মুহূর্তেই সেটা হারিয়ে যায় ভয়ের গভীরে। সে আবার মেঝে মুছতে থাকে, যেন নিজের অস্তিত্বটাই মুছে ফেলছে। আর শোন, এভাবে ঢিলামি করলে কিন্তু পরের বার আরো খারাপ হবে, বুঝলি? জি, আমি বুঝেছি। নীল আর কিছু বলে না, সে শুধু কাজ করে যায়, কারণ সে শিখে গেছে এই বাড়িতে তার নীরবতাই তার সবচেয়ে বড় বেঁচে থাকার উপায়। ঘরটা এখন প্রায় পরিষ্কার। নীল ধীরে ধীরে শেষ কাপড়টা মেঝে থেকে তুলে নিয়ে দাঁড়ায়। তার শরীর ক্লান্ত, চোখ ভারী, কিন্তু তবুও মুখে কোনো অভিযোগ নেই। সে শুধু চায় এই মুহূর্তটা শেষ হোক, আর সে নিজের ঘরে গিয়ে একটু নিঃশ্বাস নিতে পারুক। আমি আমি এখন রুমে যাচ্ছি। নীল দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ পেছন থেকে আবার সেই কঠিন কণ্ঠ ভেসে আসে।
কই যাস? নীল থেমে যায়। তার পুরো শরীর যেন এক মুহূর্তে স্থির হয়ে যায়। সে আস্তে করে ঘুরে দাঁড়ায়, মাথা নিচু করে বলে, রুমে যাচ্ছি। রুমে যাওয়ার দরকার নেই। কথাটা শুনে নীল অবাক হয়ে তাকায়, কিন্তু তার চোখে ভয় মেশানো প্রশ্ন ছাড়া আর কিছু নেই। কেন? আদিবা সোফায় হেলান দিয়ে বসে, এক হাতে ঘাড় ঘষতে ঘষতে বিরক্ত স্বরে বলে ওঠে, আমার ঘাড় ব্যথা করছে, মালিশ করে দে। নীল যেন এক মুহূর্তেই থমকে যায়। তার চোখ বড় বড় হয়ে আসে, কণ্ঠ শুকিয়ে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারে না, ধীরে ধীরে বলে, আমি ছেলে হয়ে এসব করব? কথাটা শেষ হতেই আদিবার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। তার ভ্রু কুঁচকে যায়, কণ্ঠ আরো কঠিন হয়ে আসে। তাতে কি? নাকি তোর কুনজর আছে আমার শরীরের উপর? এই একটা বাক্যেই নীলের পুরো শরীর কেঁপে ওঠে, যেন তার ভেতরের সম্মান, আত্মসম্মান সবকিছু একসাথে আঘাত পেল। সে এক পা পিছিয়ে যায়, কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে, না না, আমি এমন কিছু ভাবি না। আমি শুধু চাকর, আমি তো কাজ করি। আদিবা উঠে দাঁড়ায়, ধীরে ধীরে নীলের দিকে এগিয়ে আসে, তার চোখে অপমান আর হুমকির মিশ্র ছায়া। তাহলে সমস্যা কোথায়? বলেছি না আমার ঘাড় ব্যথা করছে, মালিশ করবি, নাকি আজকে নতুন নাটক শুরু করবি? নীল চুপ হয়ে যায়, তার মুখ বন্ধ, কিন্তু চোখের ভেতর যুদ্ধ চলছে। একদিকে তার সম্মান, আরেকদিকে এই বাড়ির ভয়। শেষমেশ সে ধীরে ধীরে মাথা নিচু করে পড়ে। জি, আমি করছি। নীল ধীরে ধীরে সবার সামনে এগিয়ে যায়, তার হাত কাঁপছে। মনে হচ্ছে প্রতিটা স্পর্শ তার নিজের ভেতরের কিছু একটা ভেঙে দিচ্ছে। কিন্তু সে থেমে নেই, কারণ এই বাড়িতে থেমে যাওয়ার নামই আরেকটা শাস্তি। আদিবা ধীরে ধীরে বিছানার ওপর গিয়ে বসে পড়ে। তার চোখে সেই একই অহংকার, সেই একই আদেশের ভঙ্গি। আর নীল সে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, হাতে ছোট একটা তেলের বোতল, যেন নিজের ইচ্ছা নয় বাধ্য হয়ে এগিয়ে যাচ্ছে। আমি শুরু করছি ম্যাডাম। নীল তেলটা হাতে নিয়ে আলতো করে আদিবার ঘাড়ে স্পর্শ করতেই তার নিজের শরীরটাই হালকা কেঁপে ওঠে, যেন এই স্পর্শ তার জন্য কোনো কাজ না, একটা অস্বস্তি, একটা অপমান, একটা ভেতরের যুদ্ধ। সে দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে মালিশ করতে শুরু করে। তার হাত কাঁপছে, কিন্তু সে থামে না, কারণ থামা মানেই আবার অপমান। এভাবে না, ঠিক মতো কর, এখানে চাপ দে। না না, ওখানে না, এখানে। আদিবার কণ্ঠে বিরক্তি, যেন নীল মানুষ না, একটা যন্ত্র যাকে সে নিজের মতো করে চালাবে। জি, আমি ঠিক করছি। নীল বারবার নিজের হাতের ভঙ্গি বদলাচ্ছে, কখনো একটু জোরে, কখনো আস্তে, শুধু যাতে আর কোনো ভুল না হয়। কিন্তু তবুও তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে, যেটা সে কাউকে বলতে পারে না। কিছুক্ষণ পর আদিবা বিরক্ত ভঙ্গিতে শুয়ে পড়ে বিছানার ওপর, মাথাটা এক পাশে ঘুরিয়ে বলে, এবার আমার পা টিপে দে। এই কথাটা শুনে নীলের হাত থেমে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য অসহায় প্রতিবাদ ফুটে ওঠে। সে ধীরে ধীরে বলে, এসব করার জন্য কোনো কাজের মহিলাকে ডাকুন না। কথাটা শেষ হতেই আদিবার চোখ হঠাৎ রাগে লাল হয়ে ওঠে। সে উঠে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে নীলের দিকে তাকায়। আমি কাকে দিয়ে কি করব সেটা আমি ঠিক করব, তুই বলার কে? যা বলছি চুপচাপ কর, আমার পা টিপ। নীল চুপ করে দাঁড়িয়ে থাকে, তার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যেন নিজের ভেতরের সম্মানটা একটু একটু করে ভেঙে যাচ্ছে। কিন্তু কিন্তু কি? আদিবা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে আসে, তার চোখে এখন স্পষ্ট হুমকি। বেশি কথা বললে কিন্তু এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তখন কোথায় যাবি ভেবে দেখেছিস? এই কথাটা যেন সরাসরি নীলের দুর্বল জায়গায় আঘাত করে। সে থমকে যায়, তার চোখে ভয় স্পষ্ট হয়ে ওঠে। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে মাথা নিচু করে বসে পড়ে বিছানার পাশে। জি, করছি। নীল ধীরে ধীরে তার পা হাতে নেয় আর শুরু করে টিপতে। তার চোখ নিচের দিকে, আর ভেতরে ভেতরে সে যেন ভেঙে যাচ্ছে। চুপচাপ নিঃশব্দে এই ঘরের চার দেয়ালের ভেতর তার কষ্টের কোনো শব্দ নেই,
কিন্তু তার প্রতিটা বিশ্বাসই বলে দিচ্ছে সে বেঁচে আছে, কিন্তু ভালো নেই, একদমই ভালো নেই। অনেকক্ষণ ধরে পা টিপতে টিপতে নীলের হাত অবশ হয়ে আসছে, তার আঙুলগুলো কাঁপছে, শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে, তবুও সে থামেনি। কিছুক্ষণ পর হঠাৎ সে লক্ষ্য করলো আদিবার কোনো সাড়া নেই। তার শ্বাস প্রশ্বাস ধীর হয়ে গেছে, চোখ বন্ধ, মুখে এক ধরনের নিশ্চিন্ত ভাব। আদিবা ঘুমিয়ে পড়েছে। এই সুযোগটাই যেন নীলের জন্য মুক্তির মতো। সে ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নেয়, খুব সাবধানে উঠে দাঁড়ায় যেন কোনো শব্দ না হয়। একবার পেছনে তাকায়, তারপর নিঃশব্দে দরজার দিকে এগিয়ে যায়। তার পায়ের শব্দ পর্যন্ত সে চেপে রাখে, যেন ওই ঘর থেকে বের হওয়াটাই একটা যুদ্ধ জেতার মতো। দরজা পার হয়ে বের হতেই সে গভীর একটা নিঃশ্বাস নেয়, যেন অনেকক্ষণ পানির নিচে ডুবে থাকার পর কেউ প্রথমবার শ্বাস নিচ্ছে। তারপর তাড়াতাড়ি নিজের ছোট্ট রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। দরজাটা বন্ধ হতেই নীল আর নিজেকে সামলাতে পারে না। সে ধীরে ধীরে দেয়ালের সাথে হেরে পড়ে, তারপর নিচে বসে যায়। তার বুক উঠানামা করছে দ্রুত, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে একের পর এক। আল্লাহ, এ কেমন পরিস্থিতিতে ফেললে আমাকে? একটা ছেলে হয়ে আমাকে একটা যুবতী মেয়ের পা টিপতে হচ্ছে। আমি নিজেকে কতটা সংযত করে রেখেছি সেটা কি কেউ বোঝে? সে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার চোখে অপমান, কষ্ট, অসহায়ত্ব সব একসাথে জমে আছে। আমি জানি আদিবা ইচ্ছে করেই আমাকে দিয়ে এসব করাচ্ছে। ও চায় আমি কষ্ট পাই, প্রতিটা মুহূর্তে ভেঙে পড়ি। কিন্তু কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, কখনো না। তাহলে কেন আমার সাথে এমন করছে? সে মাথা তুলে শূন্যে তাকায়, যেন কোনো উত্তর খুঁজছে, কিন্তু কোথাও কিছু নেই, শুধু নীরবতা। আমার তো মামার বাড়িতে আদরে থাকার কথা ছিল। সবাই আমাকে ভালোবাসবে, একটু হাসবে, আমার মাথায় হাত বুলিয়ে বলবে, নীল তুই আমাদের নিজের ছেলে। কিন্তু তার বদলে আমি কি পাচ্ছি? শুধু অপমান, অবহেলা, কষ্ট, যন্ত্রণা। সে হঠাৎ নিজের বুক চাপড়ে ধরে, যেন ভেতরের ব্যথাটা সহ্য করতে পারছে না। আমি কি এতটাই অযোগ্য? আমি কি এতটাই খারাপ যে কেউ আমাকে একটু ভালোবাসতে পারে না? ছোট্ট সেই ঘরটা নীলের কান্নার শব্দে ভরে যায়। বাইরের রাত আগের মতোই নীরব, কিন্তু এই ঘরের ভেতরে একটা ছেলে নিঃশব্দে ভেঙে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে। রাতের কান্না শেষ হতেই যেন নতুন এক যুদ্ধের সকাল শুরু হলো। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকছে, কিন্তু সেই আলো নীলের জীবনে কোনো উষ্ণতা নিয়ে আসে না। চোখে লাল দাগ, মুখে ক্লান্তি, তবুও সে একটু ঘুমিয়ে পড়েছিল, কারণ শরীর আর পারছিল না। হঠাৎ করেই ঘরের বাইরে থেকে তীক্ষ্ণ গলা ভেসে এলো। এই নীল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কাজ কাম নাই নাকি তোর? শব্দটা যেন বজ্রপাতের মতো আঘাত করে নীলের কানে। সে চমকে উঠে বসে পড়ে, চোখ মুছতে মুছতে তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে দৌড়ে আসে। জি মামি, বলো, আমি আসছি। তার কণ্ঠে ঘুমের ঘোর নেই, আছে শুধু ভয় আর তাড়াহুড়ো, যেন একটু দেরি মানেই আবার নতুন অপমান। সকালে যে বাজার করতে হয় সেটা কি ভুলে গেছিস নাকি? নাকি শুয়ে বসে খেতে খেতে শরীরে তেল বেড়ে গেছে? কথাগুলো একটার পর একটা ছুরির মতো এসে বিঁধতে থাকে নীলের মনে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কোনো জবাব দেয় না, কারণ সে জানে জবাব দিলেই আরো খারাপ কিছু শুনতে হবে। আমি এখনই যাচ্ছি বাজারে। কই তোমরা ওকে শুয়ে বসে খাওয়াচ্ছ বৌমা? নীল মাথা তুলে তাকায়, তার চোখে হালকা বিস্ময় আর সেই সাথে একটু স্বস্তি, কারণ এই মানুষটাই একমাত্র যিনি তার হয়ে কথা বলেন। সারাদিন তো খাটিয়ে মারছো ছেলেটাকে, একটু দেরি করে ঘুমাইলে এত কথা। মা মোরা ছেলেটাকে নিয়ে এসেছিলাম একটু আদরে মানুষ করার জন্য, কিন্তু ওর কপালে হয়তো সুখ লেখা নাই। কথাটা বলেই নানি একটা দীর্ঘশ্বাস ফেলেন, যেন তিনিও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। একটা মানুষকে বসে খাওয়ানোর কত খরচ জানেন মা? সব কিছুর দাম আছে। আমরা কি আর কম করছি? থাকা খাওয়া দিচ্ছি, তাও আবার এসব কথা শুনতে হবে? নীল চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখ নিচের দিকে, কিন্তু ভেতরে ভেতরে সে সব শুনছে, সব অনুভব করছে। থাকা খাওয়া দিচ্ছ বলে কি ও মানুষ না? ওরও তো মন আছে, ওরও কষ্ট হয়। নীলের চোখে হালকা পানি চলে আসে।
কিন্তু সে মাথা নিচু করেই রাখে, কারণ সে জানে তার কান্না কারো কাছে কোনো গুরুত্ব পাবে না। কষ্ট হলে নিজের বাড়িতে যাক, এখানে তো জোর করে রাখা হয়নি। এই কথাটা শুনে নীলের বুকটা হঠাৎ ধক করে ওঠে, যেন কেউ ভেতরটা ছিঁড়ে ফেললো। সে একবার নানির দিকে তাকায়, তারপর আস্তে করে বলে, আমি বাজারে যাচ্ছি। আর কিছু না বলে সে দ্রুত সেখান থেকে সরে যায়, কারণ সে জানে আর এক সেকেন্ড থাকলে হয়তো তার চোখের পানি সবাই দেখে ফেলবে। বাইরের সকালটা স্বাভাবিক, মানুষজন তাদের কাজে ব্যস্ত, কিন্তু নীলের জীবনের প্রতিটা সকালই নতুন করে অপমান আর কষ্ট নিয়ে শুরু হয়। বাজারের ভারে নীলের দুই হাত যেন অবশ হয়ে আসছে। ভারী ব্যাগগুলো টেনে টেনে নিয়ে এসে ধীরে ধীরে বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। কপাল ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস দ্রুত, তবুও মুখে কোনো অভিযোগ নেই, কারণ সে শিখে গেছে কষ্ট লুকিয়ে রাখাই তার একমাত্র কাজ। ঠিক তখনই পাশের বাসা থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে। আরে নীল ভাই, এত বাজার কেন? মেহমান আসবে নাকি? নীল একটু চমকে তাকায়, তারপর ক্লান্ত একটা হাসি দেওয়ার চেষ্টা করে। অনেকদিন পর কেউ তাকে স্বাভাবিকভাবে ডাকলো, তাও আবার ভাই বলে। না, আমি তো এমন কিছু না। মামি বলল তাই আনলাম। তার কণ্ঠে ক্লান্তি স্পষ্ট, তবুও সে স্বাভাবিক থাকার চেষ্টা করে, যেন নিজের কষ্টটা কাউকে বুঝতে দিতে চায় না। আপনি কি সারাদিন এত ব্যস্ত থাকেন নাকি? ছাদেও তো আপনাকে দেখি না, একদমই আসেন না। মৃদুর কথা একটুখানি অবাক হয় নীল, কিন্তু তার খোঁজ নিচ্ছে এই অনুভূতিটাই তার কাছে নতুন। আসি তো যখন সময় পাই। কথাটা বললেও তার নিজেরই মনে হয় সে কি সত্যিই কখনো সময় পায়, নাকি সময়টাই তাকে কখনো সুযোগ দেয় না। আচ্ছা, সময় পেলে ছাদে আসবেন, একটু গল্প করব। মৃদুর মুখে একটা সরল হাসি, সেই হাসিটা যেন নীলের ভেতরের অন্ধকারে একটু আলো ফেলে। আচ্ছা, চেষ্টা করব। ঠিক তখনই নীল ব্যাগগুলো হাতে নিয়ে ভেতরে ঢুকতে যায়। তার চোখে একটুখানি স্বস্তি, কারণ এই কয়েকটা মুহূর্তে সে মানুষ হিসেবে কথা বলতে পেরেছে। কিন্তু বাড়ির উপরের তলায় নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সব কিছু দেখছিল আদিবা। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে, ঠোঁট শক্ত করে চেপে ধরে সে নিজের দৃশ্যটা দেখছিল, প্রতিটা কথা, প্রতিটা হাসি। কাজ ফাঁকি দিয়ে পেরিয়ে চলছে। তার কণ্ঠে বিষ মিশে আছে, চোখ জ্বলছে হিংসা আর অপমান করার ইচ্ছে। দাঁড়া, তোকে এখন দেখাচ্ছি তুই কত বড় প্রেমিক হয়েছিস। সে ধীরে ধীরে ব্যালকনি থেকে সরে আসে, তার ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি, যেন সে ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে নীলের জন্য সামনে কি অপেক্ষা করছে। অনেক কষ্টে বাজারের ভারী ব্যাগগুলো টেনে নিয়ে নীল বাড়ির ভেতরে ঢুকতেই যেন আবার নতুন এক ঝড় তার সামনে দাঁড়িয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়েছিল তার মামি, চোখে বিরক্তি, মুখে অসন্তোষ জমে আছে। এত দেরি হলো কেন? রান্না কখন করব আমি? সব কাজ কি আমার একার নাকি? নীল হাঁপাতে হাঁপাতে ব্যাগগুলো নামায়, তার গলা শুকিয়ে গেছে, কপাল ঘামে ভিজে, তবুও সে মাথা নিচু করে শান্ত গলায় বলার চেষ্টা করে। মামি বাজারে ভিড় ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। কথাটা শেষ হতেই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে আদিবা। তার ঠোঁটে একটা বাঁকা হাসি, চোখে সেই চেনা তাচ্ছিল্য। আরে মা, দেরি তো হবে, সে তো পিড়িতে ব্যস্ত ছিল। কথাটা শুনেই নীলের বুক ধক করে ওঠে। সে চমকে তাকায় আদিবার দিকে, চোখে ভয়ের ছাপ। মানে কি বলছিস তুই? আরে আমি তো নিজের চোখে দেখলাম, পাশের বাড়ির মিতুর সাথে দাঁড়িয়ে কি হেসে হেসে গল্প করছিল। সে ধীরে ধীরে নিচে নেমে আসে, এক একটা শব্দ যেন ইচ্ছে করে বাড়িয়ে বলে, যাতে আঘাতটা আরো গভীর হয়। আমাদের বাড়িতে তো ওকে কখনো হাসতে দেখি না, মনে হয় মুখে কেউ করলা দিয়ে রাখছে। কথাটা বলেই সে ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু অপমান করার আনন্দ। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার হাতগুলো কাঁপছে, চোখে অপমান জমে উঠেছে, কিন্তু সে কিছু বলছে না। ও তাই নাকি? তাই বলি এত দেরি হলো কেন? বাইরে দাঁড়িয়ে গল্প করলে তো সময় লাগবেই।
তোর তো বেশ সাহস বেড়েছে দেখি। কাজ ফেলে এসব করার সময় পাস? না, আমি শুধু আরে মা, ওকে কিছু বলতে দাও না। প্রেম তো নতুন নতুন, একটু সময় তো লাগবেই। তার প্রতিটা কথাই যেন বিষ হয়ে ঢুকছে নীলের ভেতরে। নীল এবার একদম চুপ হয়ে যায়, কারণ সে জানে এখানে তার কোনো কথা বিশ্বাস করা হবে না। সে যতই সত্য বলুক সেটা মিথ্যাই ঢেকে যাবে। তার চোখ ধীরে ধীরে ভিজে আসে, কিন্তু সে মাথা নিচু করে রাখে যেন কেউ দেখতে না পায়। এই বাড়িতে তার কোনো ভুল না থাকলেও প্রতিটা দোষ তার ঘাড়েই পড়ে। আর আজ একটা নির্দোষ হাসিও তার জন্য নতুন অপমান হয়ে দাঁড়ালো। ঘরের ভেতরের পরিবেশটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হাতে এখনো বাজারের ব্যাগের দাগ, চোখে অপমানের ছাপ। ঠিক তখনই ভেতর থেকে ধীরে ধীরে হেঁটে আসে নানি। এখন কি তোমাদের জন্য কারোর সাথে কথাও বলতে পারবে না? নারীর কণ্ঠে একটা কষ্ট মিশে আছে, যেন তিনি সব বুঝছেন, কিন্তু সব কিছু থামানোর শক্তি নেই তার। কথা তো বলতে বারণ করি নাই মা, কিন্তু কাজের সময় দাঁড়িয়ে গল্প করলে তার দায় কেই নিবে? এখন রান্না করতে কত দেরি হবে? নীল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে হয় সে যতটাই চেষ্টা করুক কোনো কিছুই ঠিক হয় না এই বাড়িতে। ঠিক তখনই আদিবার সামনে এগিয়ে আসে, ঠোঁটে সেই তাচ্ছিল্যের হাসি। যেমন ও সময় নষ্ট করেছে, তেমন ও নিজেই রান্না করবে, তাও আবার সময় মতো। কথাটা শুনে নীল হঠাৎ মাথা তুলে তাকায়। তার চোখে স্পষ্ট অবাক ভাব, ভয় মিশে যায় কণ্ঠে। আমি তো কখনো এসব করি নাই। করিস নাই তো করবি? আদিবার গলা হঠাৎ করেই কঠিন হয়ে যায়। সে নীলকে শাস্তি দিতে আবারও বলে উঠল, যেমন ইচ্ছে করে ফাঁকি দিস, তার শাস্তি তো পেতেই হবে। তার প্রতিটা শব্দ যেন ইচ্ছে করে আঘাত করছে নীলকে। নীল এবার কি করবে উপায় না পেয়ে বলতে নিল। কিন্তু আমি তো সে কিছু বলতে চায়, নিজের পক্ষটা রাখতে চায়, কিন্তু কথা গলায় আটকে যায়, কারণ সে জানে এখানে তার কথা শোনার মতো কেউ নেই। হ্যাঁ, ঠিকই বলেছে আদিবা। যখন বাইরে দাঁড়িয়ে গল্প করার সময় পাস, তখন রান্না করতেও পারবি। নীলের বুকের ভেতরটা ধক করে ওঠে। রান্না যে কাজটা সে কখনো করেনি, আজ সেটা দিয়েই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আরে ও তো এইসব জানে না, কিভাবে করবে? জানে না তো শিখবে। এখানে থাকতে হলে সব শিখতে হবে, না হলে দরজা তো খোলাই আছে। কথাটা সরাসরি হুমকির মতো এসে লাগে নীলের কানে। নীল ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে, তার চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু সে কান্না আটকায়। জি, আমি করব। এই তিনটে শব্দ বলতেই যেন তার ভেতরের আরেকটা অংশ ভেঙে যায়। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটে, প্রতিটা পা ভারী, প্রতিটা নিঃশ্বাসে কষ্ট। রান্নাঘরের ভেতরে ঢুকতেই নীলের মনে হলো সে যেন একদম অপরিচিত কোনো জায়গায় এসে পড়েছে। চারপাশে হাঁড়ি পাতিল, ময়লা মশলা, কাঁচা বাজার সব কিছুই আছে, কিন্তু এগুলোর সাথে তার কোনো পরিচয় নেই। তবুও আজ থেকে তাকে এখানেই নিজের অজান্তে যুদ্ধ করতে হবে। নীল ধীরে ধীরে মাছের ঝুড়িটা সামনে নিয়ে আসে, কাপা হাতে একটা মাছ তুলে নেয়, তারপর ছুরি হাতে নেয়, কিন্তু ছুরিটা ধরতেই তার হাত থেমে যায়। সে বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে, কিভাবে কাটবে, কি করবে। আমি পারবো তো? তার নিজের কাছেই প্রশ্নটা যেন খুব ছোট হয়ে যায়, কারণ এখানে না পারার কোনো জায়গা নেই। ঠিক তখনই পেছন থেকে নানির নরম কণ্ঠ ভেসে আসে। কিরে, পারছিস না? না নানি, আমি কখনো এসব করি নাই, তাই বুঝতে পারছি না। নানি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ান। তার চোখে মায়া, সেই মায়া যেটা নীল অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছে। পৃথিবীতে যার মা নাই, তার জন্য পৃথিবীটা অনেক কষ্টের ভাই। কথাটা শুনে নীলের বুকটা হঠাৎ কেঁপে ওঠে, তার চোখে পানি জমে যায়, কিন্তু সে চুপ করে থাকে। তোর মা মারা যাওয়ার পর তোর বাবা আবার বিয়ে করলো, কিন্তু একবারও তোর খোঁজ নিল না। নানির কণ্ঠ কেঁপে ওঠে, যেন তিনিও কষ্টটা বয়ে বেড়াচ্ছেন। তোর জীবনে কষ্ট হবে না তো কার জীবনে হবে বল? নীল আর নিজেকে সামলাতে পারে না, তার চোখ বেয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ে। নানি, আমার জন্ম হয়েছে কষ্ট সহ্য করার জন্য। সে হালকা করে হাসার চেষ্টা করে,
কিন্তু সেই হাসিতে শুধু ব্যথা। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলে, এবার বলো নানি, কিভাবে মাছ কাটতে হয়? এইভাবে ধর, আগে আঁশগুলো পরিষ্কার কর, তারপর এভাবে কেটে নে। তিনি ধীরে ধীরে সব দেখিয়ে দেন কিভাবে মাছ ধুতে হয়, কিভাবে টুকরো করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়। ভয় পাবি না, ধীরে ধীরে কর, পারবি তুই। নীল মন দিয়ে শুনছে, একদম ছোট বাচ্চার মতো, যেন কেউ তাকে জীবনের প্রথম পাঠ শেখাচ্ছে। তারপর সে নানির বলা মতো কাজ শুরু করে। প্রথমে হাত কাঁপে, ছুরি ঠিক মতো চলে না, কিন্তু সে থামে না। ধীরে ধীরে একটু একটু করে সে শিখতে থাকে। মাছ কাটা শেষ করে শেষ ধোয়, তারপর রান্নার জন্য প্রস্তুতি নেয়। নানির নির্দেশ মতো মশলা দেয়, হাঁড়ি চড়ায় সব কিছু একে একে করতে থাকে। তার চোখে এখনো কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মাঝেও একটা দৃঢ়তা জন্ম নিচ্ছে। সময়ের সাথে সাথে যে ছেলে কখনো রান্নাঘরে ঢোকেনি, সে আজ নিজের হাতে সব কিছু করতে শিখে যাচ্ছে। কষ্ট তাকে ভাঙছে না, বরং ধীরে ধীরে তাকে তৈরি করছে। অনেক কষ্টে রান্না শেষ করে নীল হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। তার হাত গরমে লাল হয়ে গেছে, শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। তবুও তার চোখে একটাই ভয়, কোথাও যেন ভুল না হয়। একটু পরেই ডাইনিং টেবিলের সবাই বসে পড়ে। প্লেট সাজানো, গরম ভাতের ধোয়া উঠছে, মাছের ঝোলের গন্ধ চারপাশে ছড়িয়ে গেছে, কিন্তু এই আয়োজনের মাঝেও নীল যেন কোথাও নেই। হঠাৎ আই নীল, আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি খাবার দে। তার কণ্ঠ পুরো ঘর কাঁপিয়ে দেয়, যেন নীল তার কাজ না করে কোনো অপরাধ করে ফেলেছে। জি, আসছি ম্যাডাম। নীল দ্রুত রান্নাঘর থেকে সব খাবার একে একে এনে টেবিলে সাজাতে থাকে। গরম হাঁড়ি হাতে নিতে নিতে তার হাত কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু নিঃশব্দে কাজ করে যায়। সব খাবার দিয়ে সে একটু দূরে দাঁড়িয়ে যায়, মাথা নিচু করে হাত দুটোর সামনে জড়ো করে, যেন সে এই ঘরের একজন মানুষ না, শুধু কাজ করার একজন। সবাই খেতে শুরু করে, হাসি তামাশা গল্প সব চলছে, কিন্তু এই টেবিলে নীলের জন্য কোনো জায়গা নেই, কোনো ডাক নেই। নীল শুধু দাঁড়িয়ে দেখে। যে খাবার সে নিজের হাতে রান্না করেছে, সেই খাবার সবাই খাচ্ছে, কিন্তু তাকে কেউ একবারও বলে না, তুইও বসে খা। দাঁড়িয়ে কেন? বস, খেয়ে নে। নানির কণ্ঠে মায়া, সেই একটুখানি ডাকি যেন নীলের বুকটা ভরে দেয়। কিন্তু আগে আমরা খাওয়া শেষ করি, তারপর ও খাবে। কথাটা এমনভাবে বলা হলো যেন এটা খুব স্বাভাবিক বিষয়। নীল আবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার পা ব্যথা করছে, শরীর ক্লান্ত, পেট খালি, তবুও সে নড়ছে না, কারণ সে জানে এখানে তার ইচ্ছার কোনো দাম নেই। তার চোখ ধীরে ধীরে ভিজে আসে, কিন্তু সে তাকায় না কারো দিকে, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার ভেতরে ভেতরে একই একটা কষ্ট ভেসে ওঠে। আর যদি মা বেঁচে থাকতো, তাহলে সবার আগে আমাকে খেতে দিত। মা তো আমাকে না খাই কখনো খেত না। আমার মাথায় হাত বুলিয়ে বলতো, নীল, আগে তুই খা বাবা। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, কিন্তু সে দ্রুত সেটা মুছে ফেলে, কারণ এখানে কান্নাও লুকিয়ে রাখতে হয়। টেবিলে সবাই খাচ্ছে, আর একটু দূরে দাঁড়িয়ে একটা ছেলে নিজের ক্ষুধা, নিজের কষ্ট, নিজের শূন্যতা সব চুপচাপ গিলে নিচ্ছে। ধীরে ধীরে টেবিলটা ফাঁকা হয়ে যায়, একজন একজন করে সবাই উঠে নিজের রুমে চলে যায়। প্লেটগুলোতে পড়ে থাকে খাবারের অবশিষ্ট, আর চারপাশে ছড়িয়ে থাকে এক ধরনের নীরবতা, যেটা শান্ত না, বরং খুব ভারী। নানি একটু দাঁড়িয়েছিল, একটু, কিন্তু বয়সের ভারে তার শরীর আর সাপোর্ট দেয় না। তিনি ধীরে ধীরে নীলের দিকে তাকান, চোখে একটুখানি কষ্ট, তারপর নিঃশব্দে নিজের রুমে চলে যান। পুরো ডাইনিং স্পেসটা এখন একদম ফাঁকা, শুধু নীল দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, যেন সে অপেক্ষা করছিল কেউ হয়তো ডাকবে, কেউ বলবে এসে বস, খেয়ে নেই। কিন্তু না, কেউ ডাকে না। নীল ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে বসতে যায়, হাত বাড়িয়ে একটা প্লেট নিতে চায়, ঠিক তখনই পেছন থেকে আদিবার কণ্ঠ ভেসে আসে। কি রে, তোকে বলছি না আমরা যেখানে খাই সেখানে তুই বসবি না? কথাটা যেন ছুরির মতো এসে বিঁধে নিলে বুকে। সে থেমে যায়, হাতটা মাঝ আকাশে স্থির হয়ে থাকে। নিচে বসে খা, নিজের জায়গা ভুলে যাস না। এই বলে সে ঘুরে চলে যায়, যেন এই কথাগুলো বলা তার জন্য খুব সাধারণ একটা ব্যাপার। নীল কিছু বলে না, শুধু ধীরে ধীরে হাত নামিয়ে নেয়, তারপর টেবিল থেকে অল্প কিছু খাবার তুলে নেয়।
তার চোখ নিচের দিকে, যেন কারো চোখের দিকে তাকানোর সাহসটুকুও নেই। আর সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে এক কোণে, যেখানে কেউ থাকে না, কেউ দেখে না। প্লেটে খুব অল্প খাবার, হয়তো সবার খাওয়ার পরে যেটুকু বেঁচে ছিল সেটুকুই তার ভাগ্যে জুটেছে। নীল এক লোকমা ভাত হাতে নেয়, কিন্তু মুখে দিতে পারে না। তার হাত কাঁপতে থাকে, চোখ ঝাপসা হয়ে যায়। এই খাবার কি তুমি তোমার ছেলেকে খেতে বলবে? তার চোখ থেকে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ে। সে পানির ফোঁটা ভাতের সাথে মিশে যায়। আমি যদি কোনোদিন কিছু পছন্দ না করতাম, তুমি তো সাথে সাথে অন্য কিছু বানিয়ে দিতে, বলতে আমার ছেলে না খেয়ে থাকবে কেন। আর আজ দেখো মা, তোমার ছেলে সবার খাওয়া শেষ হওয়ার পরে মেঝেতে বসে বেঁচে থাকা খাবার খাচ্ছে। তুমি তো বলতে আমার নীলকে কেউ কষ্ট দিতে পারবে না, তুমি সবসময় তার পাশে থাকবে। সে হালকা করে হেসে পারে, কিন্তু সেই হাসি একদম নিঃশব্দ কান্না। তাহলে কোথায় গেলে মা? কেন আমাকে একা রেখে চলে গেলে? কেন? দেখো না, তোমার ছেলেকে কেউ মানুষ হিসেবে গণ্যই করে না। সে কাপা হাতে ভাত মুখে দেয়, কিন্তু সেই খাবারের স্বাদ নেই, শুধু লোনা জল। আমার খুব ইচ্ছে করে মা, কেউ আবার আমাকে আগের মতো করে ডাকুক, বাবা বলে মাথায় হাত বুলিয়ে দিক, বলুক সব ঠিক হয়ে যাবে। তার চোখ থেকে টুপটুপ করে পানি পড়তে থাকে মেঝেতে। প্লেটে তার হাতের ওপর পুরো বাড়ি নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার মাঝেই একটা ছেলে মেঝেতে বসে নিজের কান্না আর ক্ষুধা দুটোই গিলে খাচ্ছে। অনেক কষ্টে অল্প সেই খাবারটুকু গিলে নীল ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার প্যাট ভরেনি, কিন্তু খাওয়ার শক্তিটুকুও যেন শেষ হয়ে গেছে। চোখ লাল, গলা শুকনো, তবুও সে কিছু বলে না, কারণ এই বাড়িতে না খেয়ে থাকাও যেন তার জন্য স্বাভাবিক হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে আবার সেই চেনা কণ্ঠ। এই নীল, খাওয়া শেষ, দাঁড়িয়ে থাকিস কেন? থালা বাসন মেজে ফেল, আজ কাজের মেয়ে আসেনি। কথাটা শুনেই নীলের শরীরটা আবার ভারী হয়ে ওঠে। সে একবার চোখ বন্ধ করে যেন একটু শক্তি জোগাড় করার চেষ্টা করছে। আমি একটু দম নিয়ে নিই মামি, তারপর করছি। এতক্ষণ তো দমই নিলি, কি এমন কাজ করেছিস শুনি? বাজার করলি, একটু রান্না করলি, এই জন্য আবার দম নিতে হবে? আমাদের সময় হলে তোকে দেখাতাম কাকে বলে কাজ। নীল মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে আবার পানি জমতে শুরু করেছে, কিন্তু সে মুখ তুলে তাকায় না। তাড়াতাড়ি কর, এসব নাটক আমার একদম ভালো লাগে না। কথাগুলো শেষ করে মামি বিরক্ত ভঙ্গিতে চলে যায়, যেন তার জন্য নীল শুধু একটা বোঝা, একটা কাজের মানুষ ছাড়া আর কিছু না। নীল কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস ভারী, চোখ ভিজে। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যায় সেই নোংরা থালা বাসনের দিকে। একটার পর একটা প্লেট, গ্লাস, হাঁড়ি সব জমে আছে, যেন তার জন্যই অপেক্ষা করছিল। সে চুপচাপ হাত ডুবিয়ে দেয় পানিতে। ঠান্ডা পানি ছুঁতেই তার শরীর কেঁপে ওঠে। তার ভেতরে ভেতরে একটা কথাই ঘুরে বেড়ায়। আমি কি সত্যি শুধু কাজ করার জন্য বেঁচে আছি? সে কোনো উত্তর পায় না, শুধু কাজ করে যায়, কারণ এই বাড়িতে তার ক্লান্তি, তার কষ্ট আর তার না পারা কোনো কিছুরই কোনো মূল্য নেই। থালা বাসন ধোয়া শেষ করে নীলের হাত দুটো কুঁকড়ে গেছে। ঠান্ডা পানিতে কাজ করতে করতে আঙুলগুলো অবশ হয়ে আসছে, তবু সে নিঃশব্দে সব কাজ করে দেয়। তার শরীর ক্লান্ত, চোখে ঘুম আর ক্ষুধার মিশ্রণ, কিন্তু বিশ্রামের সুযোগ যেন তার ভাগ্যে নেই। ঠিক তখনই নীল, আয় নীল, জি ম্যাডাম। গিজারে পানি আসছে না, তাড়াতাড়ি আমার জন্য গরম পানি করে দে, আমার বাইরে যাওয়া তাড়া আছে। নীল এক মুহূর্তে থেমে যায়। শরীরটা যেন তার সাহারা দিতে চাইছে না, তবু সে মাথা নাড়িয়ে কাজের দিকে এগিয়ে যায়। জি করছি ম্যাডাম। সে আবার গিজার ঠিক করতে যায়, স্টোভে পানি বসায়, দ্রুত কাজ করতে থাকে, যেন এক সেকেন্ডও দেরি হলে বড় কোনো অপরাধ হয়ে যাবে। কিছুক্ষণ পর গরম পানি প্রস্তুত হয়। নীল সাবধানে পাত্রটা হাতে নেয়, খুব যত্ন করে যেন এক ফোঁটাও পানি না পড়ে। তারপর সে ধীরে ধীরে আদিবার রুমের দিকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে সে নক করে। ম্যাডাম পানি এনেছি। দরজা খোলা। নীল দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু পরের মুহূর্তেই সে থেমে যায়। আদিবা তখন বাথরুমের পাশে দাঁড়িয়ে আছে, দ্রুত প্রস্তুত হচ্ছিল। ঘরের পরিবেশ স্বাভাবিক হলেও পরিস্থিতিটা হঠাৎ করেই নীলকে অস্বস্তিতে ফেলে দেয়।
সে দ্রুত চোখ সরিয়ে নেয়, 1 সেকেন্ডের জন্য তাকায় না। ম্যাডাম পানি। পানি মানে কি? ওখানে রেখে চলে যাবি নাকি? ভেতরে ঢেলে দে। নীল এক মুহূর্ত থমকে যায়। তার হাত কাঁপছে, মাথা নিচু, বুকের ভেতর ধুকপুক করছে। সে জানে এই মুহূর্তে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রতিবাদও না। তাই সে খুব ধীরে সাবধানে মাথা নিচু করেই রাখে, যেন পানি এগিয়ে দেয় তার হাতে। কপলেও সে চেষ্টা করে যেন কিছুই না পড়ে। কাজ শেষ করে সে দ্রুত পেছনে ঘুরে যায়। হয়ে গেছে ম্যাডাম। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে রুম থেকে বের হয়ে আসে। দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে নীর একবার গভীর শ্বাস নেয়, যেন বহু ভারী বোঝা বুক থেকে নামল। কিন্তু তার ভেতরের ক্লান্তি, অপমানা, নিঃশব্দ কষ্ট সমবার জমে থাকে আগের মতোই। কারণ এই বাড়িতে তার কাজ কখনো শেষ হয় না, শুধু সে নিজে একটু একটু করে ভেঙে যেতে থাকে। গোসল শেষে আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছে। হালকা পারফিউমের গন্ধ ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। সাজগোজ শেষ করে সে ব্যাগটা কাঁধে নিয়ে নিতেই হঠাৎ দরজার দিকে তাকায়। নীল, আয় নীল। নীল তখন বারান্দার কাজ শেষ করে ভেতরে ঢুকছিল। ক্লান্ত শরীর, ভেজা হাত, মুখে এখনো কাজের ধুলো লেগে আছে। ডাকে সাড়া দিয়ে সে দ্রুত কাজে আসে। জি ম্যাডাম। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। নীল এক মুহূর্ত থেমে যায়, চোখে হালকা অবাক ভাব। সে এই ভাবেই জানতে চায়। কেন ম্যাডাম? তার কণ্ঠে কৌতূহল, কিন্তু খুব শান্ত, কারণ সে জানে এই প্রশ্ন করলেও উত্তর সবসময় তার পক্ষে হয় না। আমার সাথে তুই যাবি। আমি? কেন ম্যাডাম? নীলের চোখ একটু দ্বিধা। সে নিজের দিকে তাকায়, ময়লা কাপড়, ক্লান্ত শরীর, আর তারপর আদিবার দিকে সাজগোজ করা, বাইরে যাওয়ার প্রস্তুতি। আমি শপিংয়ে যাচ্ছি বান্ধবীদের সাথে। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে কথাগুলো বলে, যেন এটা খুবই স্বাভাবিক বিষয়। ব্যাগগুলো কি আমি টানবো নাকি? তাড়াতাড়ি তৈরি হ। নীল চুপ করে থাকে, আর এক মুহূর্তের জন্য তার মনে প্রশ্ন আসে, সে কি সত্যি শুধু জিনিসপত্র বহন করার জন্যই এখানে আছে? কিন্তু সে কিছু বলে না। জি ম্যাডাম। মাথা নিচু করে ধীরে ধীরে নিজের দিকে তাকায়, তারপর নিঃশব্দে ঘরে গিয়ে কাপড় বদলাতে শুরু করে। তার মনে ভেসে ওঠে একটাই ভাবনা, আমি কি শুধু ব্যাগ টানার জন্য বেঁচে আছি, নাকি আমারও কোনো নিজের জীবন ছিল? কিন্তু উত্তর নেই, শুধু সময় আছে আর আদিবার তারা। কিছুক্ষণ পর নীল তৈরি হয়ে বের হয়, দরজার পাশে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে নতুন আরেকটা নির্দেশের। কারণ এই বাড়িতে এই সিদ্ধান্ত বলে কিছু নেই, শুধু নির্দেশ থাকে আর তার নীরব মৌনতা। তৈরি হয়ে নীল চুপচাপ গাড়ির সামনে এসে দাঁড়ায়। তার হাতে কোনো ব্যাগ নেই, চোখে ক্লান্তি আর মনে এক অজানা ভাব। সে অপেক্ষা করে কখন আদিবা বের হবে। কিছুক্ষণ পর আদিবা বের হয়, সাজগোজ করা, আত্মবিশ্বাসী হাঁটা। তার উপস্থিতিতেই চারপাশ যেন একটু বদলে যায়। নীল দ্রুত এদিকে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। ম্যাডাম প্লিজ। আদিবা কোনো কথা না বলে ভেতরে বসে পড়ে। নীলও পেছনে দরজা খুলে নিজের জায়গায় উঠে বসে। দরজা বন্ধ হতেই গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করে। শহরের রাস্তা, গাড়ির জানালা দিয়ে বাইরের দুনিয়া ভেসে যাচ্ছে। দোকান, মানুষ, আলো, সবকিছু দ্রুত পেছনে পড়ে যাচ্ছে। হঠাৎ রাস্তার পাশে এক ফুচকার দোকান চোখ পড়ে। ভাজা আলুর গন্ধ, ঝাল, মশলার ধোঁয়া সব মিলিয়ে মুহূর্তেই নীলের মনে একটা ছোট্ট ইচ্ছে জেগে ওঠে। ম্যাডাম ফুচকা খাবেন? কথাটা সে খুব সাধারণভাবে বলে, যেন এটা শুধু একটা প্রশ্ন। আদিবা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এর সাথে সাথে উত্তর দেয়, আমি কি তোর মতো ফকির নাকি যে রাস্তায় দাঁড়িয়ে খাবার খাবো? কথাটা নীলের বুকে এসে লাগে। সে এক মুহূর্ত চুপ হয়ে যায়, তার চোখ জানালার দিকে, কিন্তু দৃশ্যটা আর সে ঠিক মতো দেখতে পায় না। তবুও সে আস্তে করে আবার বলে, কিন্তু ম্যাডাম অনেক বড়লোক মানুষও তো রাস্তায় দাঁড়িয়ে খায়। তার কণ্ঠে কোনো জোর নেই, শুধু একটা সহজ সত্য বলার চেষ্টা। আদিবা এবার একটু বিরক্ত চোখে তার দিকে তাকায়। কারণ তাদের টাকা আছে, স্ট্যাটাস নাই। কথাটা শেষ করে সে আবার ফোনে ব্যস্ত হয়ে যায়, যেন এই আলোচনাটা তার কাছে খুবই তুচ্ছ।
নীল চুপ হয়ে যায়। তার চোখে আবার সেই ফুসকার দোকানের দিকে যায়। মানুষ হাসছে, খাচ্ছে, জীবনটা কত সহজ মনে হচ্ছে। আর তার ভেতরে একটা প্রশ্ন শুধু ঘুরে বেড়ায়। টাকা থাকলে কি সত্যি সব কিছু করা যায়, আর না থাকলে কি ইচ্ছেগুলো অপরাধ হয়ে যায়? গাড়ি এগিয়ে চলে শহরের ভিড়ের মধ্যে, আর নীল নিঃশব্দে বাইরে তাকিয়ে গাড়ি চালাতে থাকে, নিজের ভাঙা ইচ্ছেগুলোকে গিলে ফেলে। গাড়ি থেমে যায় বিশাল শপিং মলের সামনে। কাছের বিশাল দরজা, ঝকঝকে আলো, মানুষের ভিড় সব মিলিয়ে জায়গাটা যেন এক অন্য জগৎ। নীল ধীরে নেমে গাড়ির দরজা খুলে দেয়, আর আদিবা নামতেই ভেতরের দিকে এগিয়ে যায়। ভেতরে ঢুকতেই দেখা হয়ে যায় আদিবার বান্ধবীরা অপেক্ষা করছে। সবাই স্টাইলিশ ভাবে সাজানো, হাতে শপিং ব্যাগ, হাসি ঠাট্টায় ভরা পরিবেশ। আরে আদিবা, এত লেট কেন? আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর জন্য। আর বলিস না, রেডি হতে হতে দেরি হয়ে গেছে। সবাই হেসে ওঠে। শপিং মলের ভিড়ে তাদের কণ্ঠ মিলিয়ে যায়, কিন্তু নীল একটু দূরে দাঁড়িয়ে থাকে, চুপচাপ, মাথা নিচু করে, যেন এই আকাশের অংশ সে নয়। তখনই একজন বান্ধবী এসে চোখে পড়ে নীলের দিকে। সে একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তোর সেই ফুপাতো ভাইটা না ওটা? কথাটা শুনেই নীলের বুকটা হালকা কেঁপে ওঠে। সে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু চোখ নামিয়ে নেয়। কি ফুপাতো ভাই বলিস? ও তো আমার বাড়ির আশ্রিত। কথাটা এমন স্বাভাবিকভাবে বলা হয় যেন এটা কোনো বড় ব্যাপারই না। আমরা দয়া করে ওকে থাকতে দিচ্ছি। কথাটা শেষ হতেই চারপাশের শব্দ যেন নীলের কানে ধীরে ধীরে কমে আসে। মানুষের হাসি, মিউজিক, ভিড়, সবকিছু দূরে সরে যায়। নীল এক মুহূর্ত থমকে যায়। তার চোখে কোনো রাগ নেই, কিন্তু আছে এক গভীর নীরব কষ্ট। সে নিজের ভেতরে ভাবতে থাকে, আশ্রিতা মানে কি মানুষ না আমি? এই বাড়ির বাতাসেও কি আমার অধিকার নেই? তার বুকটা ভারী হয়ে আসে, হাতের আঙুল শক্ত হয়ে যায়, কিন্তু মুখে কোনো শব্দ আসে না। সে শুধু দাঁড়িয়ে থাকে, সেই আলো ঝলমলে মনের ভেতরেও যেন এক অদৃশ্য ছায়া হয়ে গেছে, যার অস্তিত্ব আছে কিন্তু পরিচয় নেই। শপিং মলের ভেতরে হাঁটতে হাঁটতে আদিবা আর তার বান্ধবীরা একের পর এক দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে আলো, সাজানো শোকেস, দামি ব্র্যান্ডের ঝলক, সবকিছু মিলিয়ে জায়গাটা যেন এক ধরনের আভিজাত্যের মঞ্চ। নীল একটু দূরে দাঁড়িয়ে থাকে, যেন নিজের অস্তিত্বটাকে ছোট করে ফেলেছে। হাতে কোনো ব্যাগ নেই, কিন্তু তার দায়িত্ব যেন আগের লিখে দেওয়া সব কিছুই তার ওপর পড়বে। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে চল, ব্যাগগুলো ধরতে হবে তো। নীল কোনো কথা না বলে ধীরে ধীরে এগিয়ে আসে, মাথা নিচু, চোখে ক্লান্তি, কিন্তু পায়ে ব্যর্থতার ছাপ। সে তাদের পেছনে পেছনে হাঁটতে শুরু করে। বান্ধবীরা হাঁটতে হাঁটতে হাসাহাসি করছে, দোকান খেল দেখছে, আর মাঝে মাঝে নীলের দিকে চোখ চলে যাচ্ছে। যাই বলিস, দেখতে কিন্তু মাশাআল্লাহ একদম প্রেমে পড়ার মতো। কথাটা হালকা মজা করে বলা হলেও নীল একটু থমকে যায়। তার কান পর্যন্ত কথাটা পৌঁছায়, কিন্তু সে কিছু বলে না। হ্যাঁ, প্রেমে পড়, তারপর ভিক্ষা করে খেতে হবে। কথাটা এমনভাবে বলা হয় যেন এটা একটা স্বাভাবিক রসিকতা, কিন্তু নীলের বুকের ভেতর সেটা ভারী পাথরের মতো বসে যায়। সে একবার নিজের দিকে তাকায়, তার হাতে ব্যাগ, কাঁধে দায়িত্ব, আর চোখে ক্লান্তি। আর মনে মনে ভেসে ওঠে একটা অদ্ভুত হাসি, অদ্ভুত প্রশ্ন। মানুষ কি সত্যি মানুষকে ভাবে ছোট করে ফেলতে পারে? মনের মতো মানুষ পেলে কুড়ে ঘরেও শান্তি রে। এসব ন্যাকা সিনেমার ডায়লগ দিবি না কিন্তু। বান্ধবীরা হেসে ওঠে, কিন্তু নীল চুপ করে থাকে। সে শুধু হাঁটে তাদের পেছনে, ব্যাগের ভার কাঁধে নিয়ে। আর তার ভেতরে ধীরে ধীরে জমতে থাকে এক অদৃশ্য কষ্ট, যা সে কাউকে দেখাতে পারে না, বলতেও পারে না, কারণ এই গল্পে তার অনুভূতিগুলোই সবচেয়ে বেশি উপেক্ষিত। শপিং মলের ভেতরের সময় যেন থেমে নেই। এক দোকান থেকে আরেক দোকানে, এক ট্রায়াল রুম থেকে আরেকটি, সবাই যেন আনন্দ আর ব্যস্ততার ভেতরে ডুবে আছে। কিন্তু সেই আনন্দের মাঝখানে নীল শুধু একটা ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটার পর একটা শপিং ব্যাগ তার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।
ব্র্যান্ডেড ব্যাগ, বাড়ি ব্যাগ, প্লাস্টিকের প্যাকেট সব মিলিয়ে তার 2 হাত আর জায়গা নেই। এইটা ধর, ওটা ধর, আরে না না ওইটাও নে। নীল কোনো কথা বলে না, শুধু মাথা নিচু করে সব ব্যাগ হাতে নেয়। তার আঙুলে ব্যথা শুরু হয়ে গেছে, কাঁধে চাপ পড়েছে, তবুও সে থামে না, কারণ সে জানে একটু প্রতিবাদ করলে হয়তো হাসির পাত্র হয়ে যাবে, সবার সামনে ছোট হয়ে যাবে, আর সেই অপমান সহ্য করার শক্তি তার নেই। তাই সে বাধ্য ছেলের মতো একের পর এক ব্যাগ টেনে নিয়ে হাঁটতে থাকে। মা পেছনে নয়, ঠিক তাদের ছায়ার মতো। শপিং শেষ হতে হতে সবাই ক্লান্ত হয়ে পড়ে। দোকানের আলো, মানুষের ভিড়, হাঁটাহাঁটি সব মিলিয়ে মুখে ক্লান্তির ছাপ। চল উপরে রেস্তোরাঁয় যাই, কিছু খেয়ে আসি। হ্যাঁ রে, সত্যি বলতে খুব টায়ার্ড লাগছে। সবাই মাথা নেড়ে সম্মতি দেয়। হাসাহাসি করতে করতে লিফটের দিকে এগোতে থাকে। নীল তখনও 2 হাতে গাদা গাদা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর প্রায় অবশ, কিন্তু সে ফেলে দিতে পারে না। এগুলো যেন এখন তার দায়িত্ব না, তার বাধ্যতাও হয়ে গেছে। ঠিক তখনই আদিবা তার দিকে ঘুরে তাকায়। নীল, ব্যাগগুলো গাড়িতে রেখে আয়। কথাটা খুব সাধারণ, কিন্তু নীলের জন্য এটা আরেকটা দৌড়ের শুরু। সে একবার ব্যাগগুলোর দিকে তাকায়, তারপর লিফটের দিকে যাওয়া সবার দিকে আর কিছু না বলে মাথা নিচু করে হাঁটা শুরু করে। তার কাঁধে চাপা ব্যথা, হাতে ভার আর বুকের ভেতর জমে থাকা অপমান সবকিছু নিয়ে সে গাড়ির দিকে এগিয়ে যায়। আর উপরের রেস্তোরাঁয় সবাই যাবে খাবার খেতে, হাসতে, গল্প করতে, আর নিচে পার্কিংয়ে একা নীল গাড়ির পাশে দাঁড়িয়ে ব্যাগ নামাবে চুপচাপ, নিঃশব্দে, যেন তার কাজই শুধু বহন করা নিজের জীবন নয়। নীল ধীরে ধীরে পার্কিংয়ের দিকে নেমে যায়, হাতে ভারী শপিং ব্যাগ, কাঁধে ক্লান্তি আর শরীরে অসহ্য চাপ। গাড়ির কাছে পৌঁছে সে একে একে ব্যাগগুলো নামিয়ে রাখতে শুরু করে, যেন শরীরটা আর টিকে থাকতে চাইছে না। ঠিক তখনই উপরের রেস্তোরাঁয় বসে থাকা আদিবা নিচের দিকে তাকায় আর নীলকে ফিরে আসতে দেখে না। তার ভ্রু কুঁচকে যায়। সে ফোন হাতে নিয়ে কল দেয়। খিরে, কোথায় পালালি? ব্যাগ রেখে আসতে বললাম তো। নীল তখন গাড়ির পাশে বসে একটু শ্বাস নিচ্ছিল। ফোন কানে নিতেই তার কণ্ঠ ভারী হয়ে আসে। ম্যাডাম, আমার শরীর ঠিক লাগছে না, আপনারা খান, আমি একটু গাড়িতে বসি। তার কণ্ঠে ক্লান্তি স্পষ্ট, যেন প্রতিটা শব্দ বলতেও তার কষ্ট হচ্ছে। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থাকার পর আদিবার কণ্ঠ আবার শোনা যায়। কেন? আমি কি তোকে খেতে দিতাম না নাকি? কথাটা যেন হালকা রাগ আর অবাক মিশিয়ে বলা। নীল একটু থেমে যায়, তারপর ঠোঁটে একরাশ তাচ্ছিলের হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসির ভেতরেই ঢুকানো গভীর কষ্ট। কেন খেতে দিবে না? আপনারা খেতে দিচ্ছেন বলেই তো বেঁচে আছি। কথাটা বলেই সে চুপ হয়ে যায়। ফোনের ওপাশেও যেন কয়েক সেকেন্ড নীরবতা নেমে আসে। নীলের চোখে ক্লান্তি, অপমান আর অভ্যাস হয়ে যাওয়া কষ্ট একসাথে মিশে যায়। সে গাড়ির বডির উপর মাথা ঠেকিয়ে একটু চোখ বন্ধ করে নেয়, আর ওপাশে আদিবা আবার শক্ত গলায় বলে ওঠে, বেশি কথা না বলে উপরে আয়। নীল আর কোনো উত্তর দেয় না। ফোন কেটে দিয়ে ধীরে ধীরে দাঁড়ায়, শরীরটা কাঁপছে, কিন্তু তবুও সে আবার সেই ব্যাগগুলোর দিকে তাকায়। তারপর নিঃশব্দে লিফটের দিকে হাঁটা শুরু করে, কারণ তার না চাওয়াটাও এখানে গুরুত্বপূর্ণ না, তার ক্লান্তিটাও এখানে অগ্রাহ্য। এখানে তার কাজ শুধু মানা আর ভেঙে যেতে যেতে এগিয়ে যাওয়া। নীল ধীরে ধীরে রেস্তোরাঁর ওপরে এসে পৌঁছায়। শরীরটা এখনো ক্লান্ত, হাতে কাজের চাপের ছাপ, আর চোখে লুকানো একরাশ নীরব কষ্ট। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে থমকে যায়। ভেতরে একটা টেবিল ঘিরে আদিবা আর তার বান্ধবীরা বসে আছে। হাসি ঠাট্টা চলছে, সামনে নুডলস, ফ্রাই, জুস সব মিলিয়ে ছোটখাটো এক আনন্দের আড্ডা। আর সেই আড্ডার মাঝখানে নীল যেন অন্য কোনো জগৎ থেকে এসে দাঁড়িয়েছে চুপচাপ, অনাহুত, শুধু দায়িত্বের কারণে উপস্থিত। ও আসছিস, এনে খা। সে একটা প্লেট এগিয়ে দেয়। গরম নুডলস ধোয়া উঠছে, কিন্তু নীলের চোখে সেটা খাবারের চেয়ে একটা পরীক্ষা বেশি মনে হচ্ছে। নীল প্লেটটা হাতে নেয়, তারপর পাশে রাখা চপস্টিক দেখে থেমে যায়। ম্যাডাম, আমি তো এটা দিয়ে খেতে পারি না। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, শুধু সহজ একটা সত্য। আদিবা হালকা বিরক্তি মেশানো স্বরে বলে, ট্রাই কর, এখানে সবাই এভাবেই খায়।
কথাটা শেষ করে সে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ে, যেন এটা কোনো বড় সমস্যা না। নীল চুপচাপ চপস্টিক হাতে নেয়। দুটো কাঠির টুকরো তার কাছে যেন অচেনা কোনো জিনিস। সে বারবার চেষ্টা করে, কিন্তু নুডলস ধরা যাচ্ছে না, পড়ে যাচ্ছে, পিছতে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। তার হাতে কেঁপে ওঠে, কপালে ঘাম জমে, আর চারপাশে হাসি গল্প চলতেই থাকে। বান্ধবীদের একজন হালকা হেসে বলে ওঠে, আদিবা, এতদিন সাথে সাথে রেখে মানুষ করতে পারলি না নাকি? কথাটা হালকা মজার ছড়ে শোনালেও নীলের বুকে গিয়ে লাগে তীক্ষ্ণ কাটার মতো। সে মাথা নিচু করে চুপ করে থাকে, আরেকবার চেষ্টা করে, আবারও ব্যর্থ হয়। টেবিলের পাশে বসে থাকা সে যেন হঠাৎ করে নিজেরই অযোগ্যতা নিয়ে লড়াই করতে থাকে, আর চারপাশে সবাই খেতে থাকে স্বাভাবিকভাবে, হাসতে হাসতে। শুধু নীলের হাতের চপস্টিক আর তার কাপা আঙুরের মাঝখানে আটকে থাকে এক অদৃশ্য অপমান, যা কেউ দেখছে না, কিন্তু সে প্রতিটা মুহূর্তেই অনুভব করছে। নীল আবারও শেষবারের মতো চপস্টিক দিয়ে নুডলস ধরার চেষ্টা করে। তার হাত কাঁপছে, চোখে লজ্জার অস্বস্তি জমে আছে। সে নিজের অজান্তে একটু বেশি জোর দিয়ে ফেলে, আর ঠিক তখনই প্লেটটা হঠাৎ করে ছিটকে গিয়ে পাশের টেবিলে থাকা একজন লোকের শার্টের ওপর পড়ে যায়। মুহূর্তেই পুরো পরিবেশ বলতে যায়, এই কি করছিস তুই গাইয়া? খেতে পারিস না তো এত বড় রেস্টুরেন্টে ঢুকেছিস কেন? তার কণ্ঠে তীব্র রাগ, আর পরের মুহূর্তে সে হাত তুলে নীলকে থাপ্পড় মেরে বসে। শব্দটা পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। আশেপাশের কয়েকজন তাকিয়ে দেখে, কেউ কেউ থমকে যায়, কিন্তু কেউ এগিয়ে আসে না। নীলের গাল লাল হয়ে যায়, সে এক পা পেছনে সরে যায়, চোখে পানি এসে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সরি, আসলে ওর অভ্যেস নেই। অভ্যাস না থাকলে আনার দরকার কি এখানে? এটা কি মজা নাকি? আদিবা একটু থেমে যায়, তারপর চারপাশে তাকিয়ে হালকা হাসি দিয়ে এমন কিছু বলে যা নীলের পুরো অস্তিত্বটাই যেন ছোট করে দেয়। আসলে ও আমার ড্রাইভার, আমরা খাবো আর ও দেখবে কেমন দেখায়, তাই নিয়ে এসেছি, কিছু মনে করবেন না। কথাটা শেষ হতেই যেন নীলের ভেতরের সব শব্দ থেমে যায়। ড্রাইভার শব্দটা তার কানে বারবার প্রতিধ্বনি হতে থাকে। সে ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে যায়, বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ে, কিন্তু সে সেটা কাউকে দেখাতে পারে না। মা, দেখো, তোমার এই স্বার্থপর পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমাকে কোথায় দাঁড় করিয়েছে। কাজের লোক, ড্রাইভার, চাকর, আর কত কি নাম বাকি আছে মা। সে একবার চোখ তুলে তাকায় টেবিলের দিকে, লোকটার দিকে, আদিবার দিকে, তারপর আবার মাথা নিচু করে নেয়, কারণ এখানে তার পরিচয় কেউ ঠিক করে দিয়েছে, এবং সেই পরিচয়ের বাইরে সে আর কিছু বলার অধিকার রাখে না। লোকটা রাগে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বিরক্তি মুখে টেবিল ছেড়ে চলে যায়। তার পায়ের শব্দ ধীরে ধীরে দুবার দূরে মিলিয়ে যায়, আর রেস্তোরাঁয় ভেতরের উত্তেজনাও একটু একটু করে থিতিয়ে আসে। কিন্তু সেই থিতিয়ে যাওয়া নীরবতায় ভেতরেও নীলের বুকের ভেতরের ঝড় থামে না। গালের জায়গাটা এখনো জ্বলছে, চোখের কোণে জমে আছে অপমানের ভার। তোর জন্য একটুও শান্তি নেই, ঠিক করে খেতেও পারলাম না। কথাটা এমনভাবে বলা হয় যেন পুরো ঘটনাই দায় নীলের একার। আদিবা আর এক মুহূর্তও দাঁড়ায় না, চেয়ার ঠেলে উঠে পড়ে, ব্যাগ কাঁধে নিয়ে সোজা হাঁটা দেয়। নীল চুপচাপ তার পেছনে হাঁটে, মাথা নিচু, চোখ ফাঁকা, যেন সে নিজের শরীরের ভারটাও টেনে নিতে পারছে না। গাড়িতে উঠতেই ভেতরের পরিবেশ আবার বদলে যায়। আদিবার বান্ধবীরা হাসাহাসি করতে করতে বসে পড়ে, আর নীল ড্রাইভারের সিটে গিয়ে চুপচাপ বসে। আগে আমার বান্ধবীদের ড্রপ করে দিবে। আচ্ছা ম্যাডাম। কণ্ঠটা খুব নিচু, খুব ক্লান্ত, কিন্তু বাধ্যতার বাইরে তার আর কিছুই বাকি নেই। গাড়ি চলতে শুরু করে, শহরের আলো, রাস্তার ভিড়, মানুষের ব্যস্ততা সবকিছু পেছনে ছুটে যায়। একে একে নীল সবাইকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়। প্রতিবার গাড়ি থামার সাথে সাথে হাসি, বিদায় আর হালকা কথাবার্তা সব মিলিয়ে কাজ শুধু থামা, অপেক্ষা করা, আবার চলা। শেষ পর্যন্ত শুধু আদিবা আর নীল থাকে গাড়িতে। বাড়ির সামনে গাড়ি এসে থামতেই নীল আবার নেমে পড়ে, আদিবা নেমে চলে যায়। নীলের হাতে আবার ব্যাগ, এবার আগের চেয়ে কম, কারণ অনেকগুলো ব্যাগ আগেই শেষ হয়ে গেছে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। প্রতিটা ধাপে তার পা ভারী হয়ে আসে,
কিন্তু সে থামে না। আদিবার রুমের সামনে এসে দাঁড়িয়ে সে নক করে। ম্যাডাম আমি। আয়। দরজা খুলে যায়। নীল ভেতরে ঢুকে চুপচাপ ব্যাগগুলো রেখে দেয়। কোনো কথা নেই, কোনো দৃষ্টি নেই, শুধু তার কাজ শেষ করার তাড়া। আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর নীল ধীরে ধীরে পেছনে ফিরে আসে। তার পেছনে পড়ে থাকে শুধু ব্যাগ নয়, পড়ে থাকে সারাদিনের ক্লান্তি, অপমান আর না বলা হাজারটা অনুভূতি। রাত অনেকটা গড়িয়ে গেছে। ডাইনিং টেবিলে আবারও খাবার সাজানো, গরম ভাত, তরকারি, মাছ, চারপাশে আলো জ্বলছে, কিন্তু সেই আলোতেও যেন কোথাও একটা অদৃশ্য অন্ধকার লেগে আছে। সবাই একে একে টেবিলে বসে খাওয়া শুরু করলো। চামচের শব্দ, থালার আওয়াজ, সব কিছুই স্বাভাবিক, কিন্তু আজ একটা জিনিস খুবই স্পষ্ট, নীল নেই। সে কোথাও নেই এই টেবিলের আশেপাশে, না তার চুপচাপ দাঁড়িয়ে থাকা, না তার নিঃশব্দ উপস্থিতি। কারণ আজ তার শরীরটা আর সাপোর্ট দিচ্ছে না। সমস্ত ক্লান্তি, অপমান আর সারাদিনের কষ্ট মিলিয়ে সে নিজের ছোট্ট রুমে পড়ে আছে নিঃশব্দে। ঠিক তখনই নানি খাওয়া থামিয়ে চারপাশে তাকান। বৌমা, নীল কই? দেখছি না যে। খেতে হলে নিজেই এসে খাবে, এত আদর করার দরকার কি? ও কি মেহমান নাকি? সারাদিন কাজ করবে না, আবার খাওয়ার সময় খুঁজতে হবে। কথাগুলো শুনে নারীর মুখটা ভারী হয়ে যায়। ঠিক তখনই মামা চুপ করে থাকতে পারেন না। আরে তুমি এমন করো কেন ছেলেটার সাথে? কখনো ভালো ব্যবহার করতে দেখলাম না তোমাকে। হ্যাঁ, তোমার তো আমার ব্যবহারই চোখে পড়ে। আর আমি যে একটা ছেলেকে বাড়িতে বসে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সেটা তো তোমার চোখে পড়ে না। তার কথায় যেন নিজের কথা উপকারের হিসাব মিশে যাচ্ছে। নানি আর চুপ থাকতে পারেন না। বসে কই খাওয়াচ্ছ? সারাদিন তো কাজ করাও ছেলেটাকে দিয়ে। সকালে বাজার, তারপর রান্না, তারপর বাসন, আবার বাইরে নিয়ে গিয়ে ব্যাগ টানানো। এইটা কি খাওয়ানো? টেবিলে হঠাৎ করে একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। কেউ কিছু বলে না কয়েক মুহূর্ত, কিন্তু সেই নীরবতার ভেতরেও নীরের অনুপস্থিতি যেন আরও বেশি করে অনুভূত হয়। কারণ সে আজ নেই এখানে দাঁড়িয়ে, নেই তার চুপচাপ চোখ, নেই তার নিঃশব্দ অপেক্ষা। আর তার সেই ছোট্ট ঘরের ভেতরে একটা ছেলে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে, না খেয়ে না বলেই। কারণ এই বাড়িতে তার না থাকাটাও যেন খুব স্বাভাবিক। ডাইনিং টেবিলের চারপাশে বাতাসটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। নীরবতার ভেতরে জমে থাকা কথাগুলো যেন একে একে বের হয়ে আসতে শুরু হয়ে যায়। আরে দাদি, এতে এত রাগ করছো কেন? আমরা কি ইচ্ছে করে ওকে খেতে দিচ্ছি না? ও তো নিজেই আসেনি। কথাটা বলেই সে যেন নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তার সেই স্বাভাবিক ভঙ্গিটা নারীর চোখ এড়ায় না। তুই চুপ কর। তোর লজ্জা করে না ছেলেটাকে দিয়ে এমন খাটাস? বয়সে ও তোর বড় ভাই হয়, আর তুই এমন ভাব করিস যেন ও তোর কত ছোট। আবার ম্যাডাম বলতে বলিস? তুই কোনো জমিদার নাকি তোকে ম্যাডাম বলতে হবে? দাদি, তুমি বেশি বলছো। একদম ঠিক বলছি আমি। তোর জন্যই ছেলেটা একটু শান্তি পায় না। সারা দিন খাটিয়ে মানুষ হিসাবে একটু মায়া লাগে না তোর? টেবিলের পরিবেশ একদম থমথমে হয়ে যায়। কেউ আর কথা বলে না। আদিবা চুপ করে যায়, কিন্তু তার চোখে এখন অন্যরকম আগুন জ্বলছে, অপমান, রাগ আর প্রতিশোধের মিশ্র অনুভূতি। সে কিছু বুঝে উঠতে, কিছু না বললেও ভেতরে ভেতরে যেন সিদ্ধান্ত নিয়ে ফেলে। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এত কথা শুনতে হলো সবার সামনে। তোকে আমি ছাড়বো না, একদমই না। টেবিলে আবার নীরবতা নেমে আসে। আর সেই নীরবতার বাইরে একটা ঘরের ভেতরে নীল একা শুয়ে আছে। জানেও না তার জন্য এই মুহূর্তে কতটা ঝড় তৈরি হয়ে গেছে। রাতের সেই ঝড় নেমে গেলেও তার রেশটা যেন পুরো বাড়ির ভেতরে রয়ে গেছে, কিন্তু সেই বলছে না। কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য টানাপোড়েন জড়িয়ে আছে চারিদিকে। পরের দিন সকাল, সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে, কিন্তু সেই আলো যেন নীলের জীবনে কোনো উষ্ণতা আনতে পারছে না। হঠাৎ করেই পুরো বাড়ি কেঁপে ওঠে এক চিৎকারে। নীল, আয় নীল, তাড়াতাড়ি ওঠ। নীল তখন নিজের রুমে, ছোট রুমে শুয়ে আছে। শরীরটা কাঁপছে, কপাল জুড়ে পুড়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ খুলতেও পারছে না, কষ্ট হচ্ছে। আজ আমার বান্ধবীরা আসবে, তাড়াতাড়ি উঠে বাজার করে আন। নীল কষ্ট করে চোখ করে, শরীর যেন আর নড়তে চাইছে না।
তবুও সে কাপা গলায় উত্তর দেয়। ম্যাডাম, আমার শরীর খুব খারাপ, আমি উঠতে পারছি না। তার কণ্ঠ এতটাই দুর্বল যেন শব্দগুলো ঠিক মতো বের হতেও চাইছে না, কিন্তু সেই কণ্ঠে কোনো মায়া জাগে না। ন্যাকামো না করে তাড়াতাড়ি যা, সব সময় কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। সত্যি বলছি ম্যাডাম, আমার জ্বর। কোনো কথা বলতে চাই না, এক্ষুনি যাবি। কথাটা বলে সে রাগে পা ফেলে বের হয়ে যায়। দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। ঘরটা আবার নিঃশব্দে হয়ে যায়। নীল ধীরে ধীরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু শরীর সাপোর্ট দেয় না। তার মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। সে দেয়ালে ভর দিয়ে কোনোভাবে বসে পড়ে। তার গা জ্বরে পুড়ছে, যেন আগুন জ্বলছে ভেতরে। আল্লাহ, হে কেমন পরীক্ষা! তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। হাত তুলে কপালে রাখে, নিজের জ্বালা নিজেই টের পায়। একটু কি বিশ্রাম আমার জন্য বেশি হয়ে গেল? কিন্তু তার সেই প্রশ্নের কোনো উত্তর নেই। বাইরে আবার আদিবার কণ্ঠ ভেসে আসে, অস্থির, তাড়াহুড়ো ভরা। আর ভেতরে একটা অসুস্থ শরীর নিয়ে একটা ছেলে আবার নিজেকে জোর করে উঠানোর চেষ্টা করছে। কারণ এই বাড়িতে অসুস্থতাও তার জন্য কোনো অজুহাত না, শুধু কাজ আর কষ্ট, এই দুইটাই তার বাস্তবতা। নিজের ভাঙা শরীরটাকে জোর করে টেনে নীল কোনোভাবে বাজারে গিয়ে সব কিছু কিনে নিয়ে আসে। মাথা ঝিমঝিম করছে, চোখ বারবার অন্ধকার নেমে আসছে, তবুও সে থেমে না, কারণ সে জানে থামার সুযোগ তার নেই। বাড়িতে ফিরতেই মামি দ্রুত রান্না বসিয়ে দেয়। কাজের মেয়েও এসে কাজ করতে শুরু করে। চারপাশে আবার ব্যস্ততা, আয়োজন যেন কোনো উৎসবের প্রস্তুতি চলছে। আর সেই ব্যস্ততার মাঝে নীল এক কোণে গিয়ে ধপ করে বসে পড়ে। তার বুক ধড়ফড় করছে, শরীর কাঁপছে, চোখ বন্ধ হয়ে আসছে। সে শুধু একটু শ্বাস নিতে চায়, একটু শান্তি। নীল, কিছু ফল নিয়ে আয়, ওরা আসলে খেতে দিতে হবে, ঘরের সব শেষ। আমি আর একটু পারবো না যেতে। কথাটা বলতেই তার কণ্ঠ কেঁপে ওঠে, যেন শেষ শক্তিটুকু দিয়েও সে কথা বলছে। কিন্তু আদিবার চোখে সেটা পড়ে না। মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস? তার কণ্ঠে বিরক্তি আর অহংকার। নীল এবার মাথা তুলে তাকায়। তার চোখ লাল, ক্লান্ত, আর ভেতরে জমে থাকা কষ্টটা এবার যেন একটু বাইরে বের হতে চায়। বুঝতে কেন পারছেন না? আমার গা জ্বরে পড়ে যাচ্ছে। আপনি কি মানুষ নাকি পাষাণ? কথাটা বের হতেই পুরো পরিবেশ থমকে যায়। কয়েক সেকেন্ড কিছু বলে না, তারপর সিনেমার হিরোর মতো ডায়লগ দিবি না। একটু জ্বর হলে কি এমন হয়? তার কথায় কোনো অনুভূতি নেই, শুধু অবহেলা। নীল কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। সেই চোখে রাগ নেই, প্রতিবাদ নেই, শুধু আছে গভীর একটা প্রশ্ন। সে মনে মনে বলে, এত সুন্দর চেহারা, কিন্তু ব্যাপারটা এত জঘন্য কেন? তার বুকটা আবার ভারী হয়ে আসে, মাথা নিচু করে ফেলে। আর ভেতরে ভেতরে বুঝে যায় এই মানুষটার কাছে তার কষ্ট কোনোদিনও গুরুত্ব পাবে না। তবুও তাকে উঠতে হবে, পাড়াটাও যেন অপরাধ। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যেতেই বাড়িটা আবার কোলাহলে ভরে ওঠে। একে একে আদিবার বান্ধবীরা চলে আসে, হাসি, গল্প, আড্ডা, যেন পুরো ঘরটাই জমে যায়। টেবিলের উপর সুন্দর করে সাজানো জুস, নানান আইটেম, সবকিছু প্রস্তুত। আর সেই সব কিছুর পেছনে একটা জরাক্রান্ত শরীর নিয়ে নীল দৌড়াদৌড়ি করছে। আর চোখ লাল, ঠোঁট শুকনো, শরীর কাঁপছে। তবুও সে থামছে না, কারণ তাকে থামতে দেওয়া হয়নি। আয় নীল, এদিকে আয়, ওদের ফল দে। নীল ধীরে ধীরে এগিয়ে আসে, হাতে ট্রে, মাথা নিচু, পা কাঁপছে। জি ম্যাডাম। সে একে একে সবার সামনে ফল এগিয়ে দেয়। কেউ নেয়, কেউ না দেখে নেয়, কেউ ধন্যবাদও দেয় না। তারপর সে জুস দিতে চায়, ট্রেটা হাতে নিয়ে সামনে এগোয়। কিন্তু তার হাতটা বারবার কেঁপে উঠছে, শরীরের জ্বর যেন আরও বেড়ে গেছে। ঠিক তখনই তার হাত হঠাৎ একটু বেশি কেঁপে ওঠে, আর গ্লাসটা হেলে গিয়ে সামনের এক বান্ধবীর গায়ের উপর কিছুটা জুস পড়ে যায়। মুহূর্তেই পরিবেশ বদলে যায়। এই কি করছিস তুই? ছোট লোক, চোখে দেখিস না নাকি? তার কণ্ঠে তীব্র রাগ আর ঘৃণা মিশে থাকে। নীল থমকে যায়, তার হাত কাঁপছে, চোখ বড় হয়ে গেছে, যেন সে নিজেই বুঝতে পারছে না কি করে ফেলল। সরি, আমি ইচ্ছা করে করি নাই। তার কণ্ঠ কাঁপে, শব্দগুলো ঠিক মতো বের হতে চায় না। ইচ্ছে করে করিসনি তো কি হয়েছে? হ্যাঁ,
কাজ করতে পারিস না তো দাঁড়িয়ে থাকিস কেন এখানে? চারপাশে সবাই তাকিয়ে আছে, কেউ মুচকি হাসছে, কেউ বিরক্ত, কিন্তু কেউ পাশে এসে দাঁড়ায় না। নীলের মাথা আরও নিচু হয়ে যায়, চোখের কোণে পানি জমে, কিন্তু সে মাথা তোলে না। তার জরাক্রান্ত শরীরটা যেন আরও ভারী হয়ে যায়, তার বুকের ভেতরটা ধীরে ধীরে ফেটে যেতে থাকে। কারণ সে শুধু একটু ভুল করেনি, সে যেন আবার প্রমাণ করে ফেলেছে এই বাড়িতে তার কোনো মূল্য নেই। চারপাশে তখনও সেই অস্বস্তিকর নীরবতা। বান্ধবীর গায়ে জুস পড়ার পর সবাই একরকম তাকিয়ে আছে, কেউ বিরক্ত, কেউ অবাক হয়ে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে নীল, জরাক্রান্ত কাঁপা শরীর নিয়ে, মাথা নিচু করে। ঠিক তখনই আদিবা হঠাৎ সামনে এসে দাঁড়ায়। তার চোখে রাগ, মুখ শক্ত, যেন এই ঘটনাটা শুধু একটা দুর্ঘটনা না, বরং তার অহংকারে আঘাত। আর কোনো কথা না বলেই ঠাস। পুরো ঘর কেঁপে ওঠে সেই শব্দে। তুই ইচ্ছে করে করেছিস, তুই আমাকে ছোট বানাতে চাস আমার বান্ধবীদের সামনে। নীলের মাথা একদিকে কেঁপে ওঠে, গালে আগুনের মতো জ্বালা করে, কিন্তু এবার সে চুপ থাকে না। এতদিনের জমে থাকা অপমান, কষ্ট, অবহেলা সব যেন একসাথে জেগে ওঠে তার ভেতরে। সে ধীরে ধীরে মাথা তোলে, তার চোখ লাল, কাপা শরীরের মাঝেও একটা অদ্ভুত দৃঢ়তা। আর হঠাৎ ঠাস, এবার শব্দটা আরো ভারী। পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। আদিবা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, বিশ্বাসই করতে পারে না কি হলো। বান্ধবীরা হতবাক, কেউ কিছু বলতে পারে না। নীল হাঁপাচ্ছে আর বুক ওঠানামা করছে দ্রুত। কি শুরু করছেন আপনারা? এই বাড়িতে থাকি, খাই বলে যা কিছু করবেন? অনেক সহ্য করে চান না। তার চোখে পানি, কিন্তু সেই পানির ভেতরে আগুন জ্বলছে। আদিবা এবার রেগে আগুন হয়ে যায়, তার চোখে অপমান আর ক্রোধ একসাথে। তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? তার কণ্ঠ কাঁপছে, কিন্তু সেটা রাগে। নীল একদম স্থির হয়ে তাকিয়ে থাকে তার দিকে। ঠিক করেছি, অনেক আগে এই থাপ্পড়টা মারা উচিত ছিল। কথাটা বলেই যেন চারপাশের বাতাস আরও ভারী হয়ে যায়। এতদিনের নীরব ছেলেটা আজ প্রথমবার নিজের জন্য দাঁড়িয়েছে। আর সেই মুহূর্তে এই বাড়ির সব নিয়ম, সব চুপ থাকা সব ভেঙে গেছে। কথাগুলো বলেই নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। তার বুক ওঠানামা করছে, চোখ লাল, শরীর জ্বরে কাঁপছে। তবুও সে নিজেকে কোনোভাবে সামনে নিয়ে দ্রুত নিজের রুমের দিকে চলে যায়। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় সে। বাইরের কোলাহল, অপমান, চিৎকার সবকিছু থেকেই নিজেকে আলাদা করতে চায়, কিন্তু বুকের ভেতর ঝড়টা থামে না। আর বাইরে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে আদিবা, মুখ শক্ত, চোখে আগুন। তার বান্ধবীরা একে একে তার চারপাশে জড়ো হয়। আদিবা, সামান্য একটা কাজের ছেলে তোকে থাপ্পড় মারলো? এই তোর সম্মান, সবাই যদি শুনে কি হবে ভেবেছিস? কথাগুলো একটার পর একটা আগুনে ঘি ঢালার মতো কাজ করে। আদিবার মুখ আরও শক্ত হয়ে যায়, তার চোয়াল শক্ত, হাত মুঠো করে আছে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে যে সবার সামনে ছোট করেছে, তাকে আমি পুরো সমাজের কাছে ছোট বানাবো। কথাগুলো খুব ধীরে বলা, কিন্তু প্রতিটা শব্দের ভেতরে লুকিয়ে আছে তীব্র বিষ, যার মাথার ভেতর তখন একের পর এক চিন্তা ঘুরতে থাকে। কিভাবে অপমানের বদলা নেওয়া যায়, কিভাবে একটা মানুষকে একেবারে নিচে নামিয়ে দেওয়া যায়। সেই প্ল্যানগুলো যেন তার চোখের মুহূর্তেই দৃষ্টি স্পষ্ট হয়ে গিয়েছে। ঠিকই বলেছিস, ছাড়িস না ওকে। এমন শিক্ষা দে যেন জীবনে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এমন কিছু কর যাতে সবাই ওকে ঘৃণা করে। কথাগুলো আদিবার রাগকে আরো বাড়িয়ে দেয়। সে ধীরে ধীরে মাথা নাড়ে, যেন ভেতরে ভেতরে সব ঠিক করে ফেলেছে। তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসি আনন্দে না, সেই হাসি প্রতিশোধের। আর এই মুহূর্তে একটা ভয়ঙ্কর প্ল্যান জন্ম নিচ্ছে, যার সম্পর্কে নীল কিছুই জানে না। সে শুধু নিজের রুমে বসে কষ্ট পাচ্ছে, আর বাইরে তার জন্য আরো বড় ঝড় তৈরি হচ্ছে। রাত অনেক গভীর হয়ে গেছে, চারপাশে নিস্তব্ধতা, পুরো বাড়ি ঘুমে ডুবে গেছে। শুধু মাঝে মাঝে ঘড়ির টিকটক শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই নীরবতার মাঝেও একটা ঘরে ঘুম নেই। নীল বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম নেই। শরীরটা এখনো জ্বলে পুড়ছে, মাথা ভারী, বুকের ভেতরটা অদ্ভুত অস্থিরতায় ভরা। আজকের ঘটনা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। আদিবার সেই থাপ্পড়, তার নিজের হাতে উঠানো, সবাইয়ের সামনে সেই মুহূর্তটা। সে চোখ বন্ধ করে ফেলে,
কিন্তু স্মৃতিগুলো তাকে ছাড়ে না। আমি তো মারতে চাইনি, হঠাৎ কি হয়ে গেল আমার? তার গলায় একটা অপরাধবোধ জমে ওঠে। রাগে, কষ্টে, অপমানে যা করেছে সেটা কি ঠিক করেছে? সে কপালে হাত রাখে, জ্বরের তাপ আরও বেড়েছে। আল্লাহ, আমি কি ভুল করে ফেললাম? ঠিক তখনই টক টক দরজায় হালকা একটা শব্দ। নীল চমকে ওঠে, এই সময় কে আসবে? তারপর খুব আস্তে একটা কণ্ঠ ভেসে আসে। নীল, জেগে আছিস? নীল কিছুক্ষণ দ্বিধায় থাকে, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে আদিবা। মুখটা শান্ত, আগের মতো রাগ নেই, কিন্তু চোখে যেন কিছু একটা অদ্ভুত ভাব। আমার মাথাটা খুব ধরেছে, এক কাপ কফি বানিয়ে দিবি? তার কণ্ঠ আগের মতো কঠিন না, বরং একটু নরম। নীল কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নিচু করে বলে, বসে নাই, বানিয়ে দিচ্ছি। না, এখানে বসবো না, আমি রুমে যে, তুই বানিয়ে নিয়ে আয়। আচ্ছা যান। আদিবা ধীরে ধীরে চলে যায়, তার পায়ের শব্দ মিলিয়ে যায় করিডোরে। নীল দরজা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার মনে অদ্ভুত একটা অনুভূতি কাজ করে। আজকের সব ঘটনার পরেও এই ডাকটা কি স্বাভাবিক? কিন্তু সে আর কিছু ভাবার শক্তি পায় না। ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটা দেয়, কারণ তার জীবনে প্রশ্নের উত্তর খোঁজার সময় নেই, শুধু কাজ করার দায়িত্ব আছে। নীল ধীরে ধীরে কফিটা বানিয়ে নেয়। তার হাত এখনো কাঁপছে, জ্বরের তাপে শরীর দুর্বল হলেও সে সাবধানে কাপটা ট্রে রেখে আদিবার রুমের সামনে এসে দাঁড়ায়। ম্যাডাম, কফি। আয়। দরজা খুলে নীল ভেতরে ঢোকে। ঘরের আলো ম্লান, পরিবেশটা অদ্ভুত শান্ত। বিছানায় আদিবা শুয়ে আছে। নীল একটু দূরে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে এগিয়ে যায়। কফি। টেবিলে রাখ। নীল টেবিলের দিকে এগিয়ে গিয়ে কাপটা রাখে, আর ঠিক তখনই হঠাৎ করে আদিবা তার হাত ধরে টান মারে। মুহূর্তেই নীল ভারসাম্য হারিয়ে তার উপর পড়ে যায়। কি করছেন? সে উঠতে চেষ্টা করে, কিন্তু আদিবার হাত শক্ত হয়ে যায়। সে কিছুতেই ছাড়ে না তাকে। এবার দেখবি কি করি। কথাটা বলে সে হঠাৎ নিজের জামার হাতা ছিঁড়ে ফেলে, আর পরের মুহূর্তে বাঁচাও, বাঁচাও নীল, আমার এত বড় সর্বনাশ করিস না, আমি তো তোর বোন হই। পুরো ঘর কেঁপে ওঠে তার চিৎকারে। নীল পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কি হচ্ছে। ছাড়ুন, কি করছেন আপনি? সে উঠতে চেষ্টা করে, কিন্তু আদিবা ইচ্ছে করেই তাকে আরও কাছে টেনে রাখে, এমনভাবে যেন বাইরে থেকে দেখলে মনে হয় সে জোর করছে। তার চিৎকারেই পুরো বাড়ি জেগে ওঠে। দরজার বাইরে দৌড়ানোর শব্দ, সবাই ছুটে আসছে, আর ভেতরে একটা ভয়ঙ্কর ফাঁদে আটকে গেছে নীল। সেখান থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। আদিবাসী চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে ওঠে। ঘুম থেকে যেন সবার দৌড়ানোর শব্দ, দরজায় ধাক্কা, সব মিলিয়ে মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয়। দরজা খুলে ভেতরে ঢুকতেই মামা আর মামি দুজনেই থমকে যায়। চোখের সামনে যে দৃশ্য, বিছানার উপর আদিবা, জামার হাতা ছেঁড়া, কান্নায় ভেঙে পড়া, আর তার খুব কাছেই নীল বিহব্বল হতবাক, কিছুই বুঝে উঠতে পারছে না। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য তাদের মনে একটা ভয়ঙ্কর ধারণা গেঁথে দেয়। এই জন্যই তোকে আমরা বড় করেছি, আমাদের এত বড় সর্বনাশ করছিস। তার কণ্ঠে রাগ, ঘৃণা আর বিশ্বাসঘাতকতার তীব্র যন্ত্রণা। নীল তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে কিছু বলতে চায়। মামি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তার কণ্ঠ কাঁপছে, চোখে আতঙ্ক, যেন সে নিজেই নিজের নির্দোষতা প্রমাণ করতে চাইছে। কিন্তু ঠাস, মামির হাতের থাপ্পড় তার মুখে এসে পড়ে। মুখ বন্ধ রাখ, লজ্জা করে না তোর? নীল এক পা পিছিয়ে যায়। গালে আবার সেই আগুনের জ্বালা, কিন্তু এবার সেই জ্বালার চেয়েও বেশি কষ্ট, অবিশ্বাসে। মামা ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে হতাশা, রাগ আর এক ধরনের ভাঙা বিশ্বাস। আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? তার গলায় কাঁপন, কিন্তু সেই কাঁপনেও কঠোরতা লুকানো। ঠিক তখনই আদিবা ন্যাকা কান্নায় ভেঙে পড়ে। বাবা, নীল নীল আমার সর্বনাশ করতে চাচ্ছিল। তার প্রতিটা শব্দ যেন বিষ হয়ে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। নীল হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, শুধু চোখ বড় হয়ে যায়। সে বুঝতে পারে এটা শুধু একটা অভিযোগ না, এটা একটা ফাঁদ, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তোর মতো কুলাঙ্গারের শাস্তি না দিয়ে আমি ছাড়বো না।
এই বলে তিনি ঘুরে দাঁড়ান। তার পায়ের শব্দ ভারী হয়ে ওঠে। তিনি দ্রুত বাইরে যান চাবুক আনতে। ঘরের ভেতরে তখন ভয়ঙ্কর নীরবতা, একদিকে কান্না, একদিকে রাগ, আর মাঝখানে দাঁড়িয়ে একটা নির্দোষ ছেলে যার কথা কেউ শুনছে না, আর তার চোখে এখন শুধু একটা প্রশ্ন। আমি কি সত্যি এতটা খারাপ, নাকি আমার সত্যিটা কেউ দেখতে চায় না? কিছুক্ষণ পরেই মামা ফিরে আসে হাতে চাবুক নিয়ে। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, শুধু জ্বলছে অন্ধ রাগ আর অপমানের আগুন। নীল এক পা পিছিয়ে যায়। তার শরীর আগে থেকেই জ্বরে কাঁপছে, এখন সেই শরীরের ওপর নেমে আসতে যাচ্ছে আরও ভয়ঙ্কর কিছু। আজ তোকে ছাড়বো না। কথা শেষ হতেই সপাং চাবুকের আঘাত নীলের শরীরে পড়ে। নীল যন্ত্রণায় কেঁপে ওঠে। তার মুখ থেকে বের হয়ে আসে অসহায় চিৎকার। আহ মামি, আমি কিছু করিনি। কিন্তু সেই চিৎকার যেন কারো কানে পৌঁছায় না। সপাং সপাং একের পর এক আঘাত, কোনো বিরতি নেই। ঠিক তখনই থাম, মারিস না ছেলেটাকে। নানি দৌড়ে এসে সামনে দাঁড়ানোর চেষ্টা করে। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছে। ও এমন করতে পারে না, আমি জানি। আমার বাড়ির সম্মানে হাত দিয়েছে ও, আজ মেরেই ফেলবো। তিনি নানিকে সরিয়ে আবার চাবুক তোলেন। নীল এবার মাটিতে পড়ে যায়। তার শরীর কাঁপছে, শ্বাস ভারী হয়ে যাচ্ছে। আমি এমন জঘন্য কাজ করিনি মামি, বিশ্বাস করুন। তার কণ্ঠ ভেঙে যায়, কিন্তু কেউ শোনে না। মামা শুধু মারতেই থাকে, যেন তার সামনে কোনো মানুষ না, একটা অপরাধী যাকে শাস্তি দিতেই হবে। একদিকে চিৎকার, একদিকে আঘাতের শব্দ, পুরো ঘরটা যেন এক ভয়ঙ্কর দৃশ্যে পরিণত হয়। আর একটু দূরে দাঁড়িয়ে আদিবা চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখে কোনো পাড়ি নেই, বরং ঠোঁটের কোণে লুকানো এক অদ্ভুত তৃপ্তি। আমাকে থাপ্পড় মারা, এবার বুঝবি কেমন লাগে। সময় গড়িয়ে যায়। মামার হাত ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে, শ্বাস ভারী হয়ে যায়। চাবুক নামিয়ে ফেলেন তিনি। আর মেঝেতে পড়ে আছে নীল। তার শরীর জ্বরে পুড়েছে, আঘাতে জর্জরিত। তবুও সে যেন কোনোভাবে নিজেকে ধরে রেখেছে। চোখ আধখোলা, ঠোঁট কাঁপছে, কিন্তু তার ভেতরে যেন একটা জেদ। আমি করিনি, আমি দোষী না। এত কষ্ট, এত আঘাত, তবুও সে ভাঙে না। পুরোপুরি যেন সে পাথর হয়ে গেছে। কিন্তু সেই পাথরের ভেতরেও রক্তক্ষরণ থামে না। ঘরের ভেতর এখনো ভারী নিস্তব্ধতা। আঘাতের শব্দ থেমে গেছে, কিন্তু সেই আঘাতের যন্ত্রণা যেন দেয়াল জুড়ে প্রতিধ্বনি হয়ে রয়ে গেছে। মেঝেতে পড়ে থাকা নীল ধীরে ধীরে নড়ার চেষ্টা করে। তার শরীর ভাঙা, জ্বরের তাপে চোখ ঝাপসা, তবুও সে কোনোভাবে উঠে বসে। ঠিক তখনই এখনই বের হয়ে যা এই বাড়ি থেকে, তোর মুখও আমি দেখতে চাই না। কথাটা যেন শেষ আঘাত হয়ে এসে পড়ে নীলের বুকে। নানি দৌড়ে এসে দাঁড়ান। কি বলছিস তুই? ও কোথায় যাবে? যেখানে খুশি যাক, এই বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। কথাগুলো শুনে নীল একদম স্থির হয়ে যায়, যেন তার ভেতরের সবকিছু হঠাৎ নিঃশেষ হয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শরীরটা কাঁপছে, কিন্তু তার চোখে তখন অন্যরকম এক শূন্যতা। হ্যাঁ মামা, ঠিকই বলছেন। যার মা নেই, তার তো পুরো পৃথিবীটাই কোনো জায়গা নেই। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু সে মোছে না। সে আবার বলতে থাকে, আর যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে অন্তত একটা মানুষ তো থাকতো যে আমার কথা বিশ্বাস করতো। কেউ না কেউ রোগ, মা তো বলতো আমার ছেলে এমন না। আমি তো ভেবেছিলাম মামার বাড়িতে আসলে একটু ভালোবাসা পাবো, কিন্তু এখানে তো শুধু কাজ, অপমান আর অবিশ্বাস পেলাম। আমি যদি সত্যি দোষী হতাম তাহলে এত কষ্ট হতো না, কিন্তু আমি কিছু না করেও দোষী হয়ে গেলাম। আল্লাহ হয়তো আমার কপালে সুখ লিখতে ভুলে গেছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দরজার দিকে পা বাড়ায়, কিন্তু হঠাৎ থেমে যায়। ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে আদিবার দিকে তাকায়। সেই চোখে কোনো রাগ নেই, শুধু গভীর এক কষ্ট। তাড়ানোর হলে এমনিতেই তাড়াতে পারতে, এত বড় অপবাদে না দিলেও পারতে। কথাটা শেষ করে সে আর কিছু বলে না। নানি কাঁদতে কাঁদতে থাকে, মামা মুখ ঘুরিয়ে নেয়, আর আদিবা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। নীল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলে বাইরে পা রাখে। বাইরে গভীর রাত, অন্ধকার, ঠান্ডা হাওয়া, আর সেই অন্ধকারের মাঝে একটা ছেলে নিজের সব হারিয়ে একদম একা হয়ে হেঁটে চলে যায়। পেছনে পড়ে থাকে একটা বাড়ি, যেখানে তার কোনো জায়গা ছিল না, আর সামনে অজানা এক পথ, যেখানে তাকে একাই লড়তে হবে।
গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, দূরে দূরে শুধু কুকুরের ডাক আর হালকা বাতাসের শব্দ। নীল হাঁটছে ধীরে ধীরে, পা টেনে টেনে। তার শরীর ভাঙা, জ্বর এখনো কমেনি, কিন্তু তার চেয়েও বেশি ভাঙা তার মন। সে জানে না কোথায় যাচ্ছে, কোথায় থামবে, কার কাছে যাবে। শুধু হেঁটে যাচ্ছে, যেন এই পৃথিবীতে তার জন্য কোনো গন্তব্যই নেই। সত্যি আমার জন্য কোথাও কোনো জায়গা নেই? আল্লাহ কি আমার জন্য কোনো ঠিকানা রাখেনি যেখানে আমার নিজের কিছু থাকবে? তার চোখে আবার পানি চলে আসে, কিন্তু সে থামে না। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে সে। চারপাশ আরো নির্জন রাস্তা আর প্রায় ফাঁকা। ঠিক তখনই সামনে একটা গোলমালের শব্দ পায়। কিছু লোক একটা মানুষকে ঘিরে ধরেছে। তাদের হাতে একটা সুটকেস টানাটানি করছে, দেখে মনে হচ্ছে সুটকেসটা টাকায় ভর্তি। লোকটা অসহায়ভাবে বাঁচার চেষ্টা করছে। আরে ছাড়ো, এটা আমার। নীল এক মুহূর্ত থামে, তার শরীর দুর্বল, দাঁড়াতেও কষ্ট হচ্ছে। তবু সে দৌড়ে যায়। নিজের সব শক্তি একত্র করে সে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘুষি, ধাক্কা, লাথি তার শরীর সাপোর্ট না দিলেও তার ভেতরের জেদ তাকে থামতে দেয় না। হঠাৎ আক্রমণে গুন্ডারা হতভম্ব হয়ে যায়। এই পাগল কোথা থেকে আসলো? কয়েকটা আঘাত খেয়েই তারা পিছিয়ে যায়, তারপর একে একে পালিয়ে যায় অন্ধকারে। চারপাশ আবার শান্ত হয়ে যায়। লোকটা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে, তার চোখে বিস্ময়। সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটার দিকে তাকিয়ে। তুমি কে বাবা? আমি একটা এতিম চাচা, যার এই দুনিয়ায় কেউ নেই। কথাটা বলতেই তার কণ্ঠ ভারী হয়ে যায়। লোকটা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তার দিকে চোখে এক অদ্ভুত মায়া ফুটে ওঠে। যে মানুষের উপকারে ছুটে আসে তার তো আল্লাহ আছে বাবা। কোথায় থাকো তুমি? থাকার কোনো জায়গা নেই। কিছুক্ষণ নীরবতা, তারপর লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে, নীলের মাথায় হাত রাখে। আজ তুমি যা করেছো তা একটা সন্তানের মতো কাজ করেছো। আমার কোনো সন্তান নাই, আজ থেকে তুমি আমার ছেলে। নীল হতবাক হয়ে তাকিয়ে থাকে, তার চোখে পানি জমে, যেন বিশ্বাসই করতে পারছে না। আমি আশরাফ খান, চলো আমার সাথে। নীল কিছু বলতে পারে না, শুধু নিঃশব্দে মাথা নাড়ে। সেই অন্ধকার রাতেই একটা পথ হারানো ছেলে একটা নতুন আশ্রয় পায়। হয়তো এই প্রথম কেউ তাকে নিজের বলে ডাকলো। রাতের অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছে, কিন্তু নীলের জীবনে যেন নতুন এক আলোর শুরু হতে যাচ্ছে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। আশরাফ খান নীলকে সাথে নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি চলতে থাকে শহরের বড় বড় রাস্তা দিয়ে, আরো ঝলমলে বিল্ডিং, উঁচু দালান, সবকিছু যেন নীলের কাছে অন্য এক পৃথিবী। কিছুক্ষণ পর গাড়ি একটা বিশাল গেটের সামনে এসে থামে। গেট খুলতেই ভেতরে দেখা যায় একটা বিশাল বিলাসবহুল বাড়ি, চারপাশে বাগান, ফোয়ারা, আলোয় ঝলমলে পরিবেশ। নীল হতবাক হয়ে যায়, তার চোখ বড় হয়ে যায়। সে জীবনে এমন বাড়ি কখনো কাছ থেকে দেখেনি। এত বড়, এত সুন্দর বাড়ি! তার নিজের অবস্থা, তার অতীত, সবকিছু যেন এই বাড়ির সামনে এসে আরও ছোট হয়ে যায়। আশরাফ খান হালকা হেসে বলে, চলো বাবা। তার ভেতরে ঢোকে। ভেতরের সৌন্দর্য আরও অবাক করার মতো। দামি আসবাব, ঝাড়বাতি, সাজানো ঘর। নীল চুপচাপ সব কিছু দেখছে, যেন স্বপ্ন দেখছে। ঠিক তখনই রেহানা, দেখো কাকে নিয়ে এসেছি। তার কণ্ঠে আনন্দের ছোঁয়া। ভেতর থেকে তাড়াহুড়ো করে এক মহিলা বের হয়ে আসে। কে এসেছে এত রাতে? এই ছেলেটাকে? আশরাফ খান ধীরে ধীরে সব ঘটনা বলতে শুরু করে। রাস্তার ঘটনা, গুন্ডাদের হাত থেকে বাঁচানো সব কিছু। রেহানা চুপ করে শুনতে থাকে, তার চোখে ধীরে ধীরে বিস্ময়, তারপর মায়া। আশরাফ খান একটু থেমে নরম গলায় বলে, আল্লাহ আমাদের কোনো সন্তান দেয়নি, হয়তো এই জন্যই, হয়তো ওকে আমরা সন্তান হিসেবে পাবো বলেই। কথাটা শুনে রেহানের চোখ ভেজে ওঠে। সে ধীরে ধীরে নীলের কাছে এগিয়ে আসে। এক মুহূর্ত দেরি না করে সে নীলকে জড়িয়ে ধরে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি তোকে নিজের সন্তানের মতো করে রাখবো বাবা। নীল পুরোপুরি স্থির হয়ে যায়, তার শরীর কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এতদিন পরে কেউ তাকে এভাবে জড়িয়ে ধরা। শুধু কখনো ছেড়ে যাস না প্লিজ। তার কণ্ঠে অনুরোধ, ভালোবাসা। নীল আর নিজেকে ধরে রাখতে পারে না। চোখ বন্ধ করে সে সেই আলিঙ্গনটি অনুভব করে। মনে হয় এই প্রথম মায়ের পরে সে সত্যিকারের ভালোবাসার স্পর্শ পেল।
এদিকে সেই বাড়িটায় যেখানে কিছুক্ষণ আগেও ঝড় বয়ে গেছে, এখন চারপাশ নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই নীরবতার ভেতরে একটা অস্থিরতা লুকিয়ে আছে। নিজের রুমে শুয়ে আছে আদিবা, কিন্তু তার চোখে এক ফোঁটা ঘুম নেই। বিছানার দিকে তাকিয়ে আছে, ছাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখ বন্ধ করে বারবার একই দৃশ্য ভেসে উঠছে। নীলের সেই ভাঙা মুখ, চোখের পানি আর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তটা। সে অস্থির হয়ে পাশ ফিরছে বারবার। আমি আমি কি বেশি করে ফেললাম? প্রশ্নটা মাথায় আসতেই সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু উত্তরটা তাকে আরও অস্থির করে দেয়। আমি তো শুধু ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। বাবা যে ওকে বাড়ি থেকে বের করে দিবে সেটা তো চাইনি আমি। তার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। সে উঠে বসে মাথায় হাত দেয়, যেন নিজের ভেতরের দ্বন্দ্ব থামাতে চায়। এখন ও কোথায় যাবে? এই কথাটা ভাবতেই তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করে, যেটা সে নিজেও বুঝতে পারে না। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে শক্ত করে ফেলে। আমি ওর কথা ভাবছি কেন? সত্যি তো ওর কেউ নেই, না মা না বাবা আছে। ওর তো আপন মানুষ নেই। কথাগুলো মনে আসতেই তার বুকটা একটু ভারী হয়ে যায়। সে আবার শুয়ে পড়ে, কিন্তু চোখ বন্ধ করে নিলে সেই কথাগুলো কানে বাজে। যার মা নেই তার তোর পৃথিবীতে কোথাও জায়গা নেই। আদিবার চোখ হঠাৎ ভিজে ওঠে, কিন্তু সে দ্রুত চোখ মুছে ফেলে। বাবা বাবা কেন ওকে তাড়িয়ে দিল? এই প্রশ্নটার কোনো উত্তর তার কাছে নেই। সে এদিক ওদিক ঘুরতে থাকে বারবার। ঘড়ির কাঁটা এগিয়ে চলে, রাত আরও গভীর হয়, কিন্তু আদিবার চোখে আর ঘুম আসে না। তার ভেতরে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ, অহংকার আর অপরাধ বোধের। আর সেই যুদ্ধে সে নিজেই বুঝতে পারছে না সে জিতেছে নাকি হেরেছে। কেটে গেছে দীর্ঘ 2 বছর। সময় তার নিজের গতিতে সব কিছু বদলে দিয়েছে, কিন্তু কিছু কষ্ট আছে যেগুলো সময়ও বুঝতে পারে না, বরং আরও গভীর করে দেয়। এই 2 বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি। নীলের কোনো খোঁজ নেই। আদিবা নিজের অজান্তেই তাকে কতবার খুঁজেছে, চুপচাপ লুকিয়ে, কারো অগোচরে, কখনো রাস্তায় দাঁড়িয়ে, কখনো জানালার পাশে বসে, কিন্তু কোথাও পায়নি তাকে। যেন নীল এই পৃথিবী থেকেই হারিয়ে গেছে। আর এই হারিয়ে যাওয়াটাই ধীরে ধীরে আদিবাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। আগে যে মেয়েটার আগে ফুসতো অহংকারে ভরা ছিল, আজ সে একদম চুপচাপ, কথা কম বলে, হাসে না আর একা হলে কাঁদে। হ্যাঁ, এখন সে গোপনে কাঁদে, প্রতিটা রাতে, প্রতিটা নিঃশ্বাসে, কারণ এতদিনে সে বুঝে গেছে সে নীলকে হারায়নি। সে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেই নিজ হাতে দূরে ঠেলে দিয়েছে। নীল ছাড়া যেন তার শ্বাস নিতেও কষ্ট হয়। বুকের ভেতরটা সব সময় ফাঁকা লাগে, কিন্তু সবচেয়ে বড় কষ্ট সে আর নেই, যার কাছে সে নিজের মনের কথা বলবে। আজও আদিবা বসে আছে দাদির পাশে, চোখ ভেজা, কণ্ঠ কাঁপা। দাদি, নীলকে ফিরে আসতে বলো না। ও আসলে আমি ওর কাছে ক্ষমা চাইবো, পা ধরে পড়ে থাকবো। তাও ওকে ফিরে আসতে বলো। আগে যদি বুঝতি তাহলে এত বড় অন্যায় করতি না বোন। তার কণ্ঠে মায়া, কিন্তু সেই সাথে একরাশ আফসোস। আদিবা মাথা নিচু করে ফেলে, চোখ দিয়ে পানি পড়তেই থাকে। রাগে জেদে আমি এমন করেছি দাদি, কখনো বুঝতে পারিনি ওর শূন্যতা আমাকে এভাবে পুরাবে। এখন প্রতিটা মুহূর্তে মনে হয় ও যদি একবার ফিরে আসতো, আমি সব ঠিক করে দিতাম দাদি, সব ভুল শুধরে নিতাম। কিন্তু কিছু ভুল আছে যেগুলো শুধরে নেওয়ার সুযোগ আর কখনো আসে না। আর কিছু মানুষ আসে যারা একবার হারিয়ে গেলে আর কোনো দিন ফিরে আসে না। আদিবার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, সে কি আর কোনোদিনও ফিরবে? সময় বদলে গেছে, শহর বদলে গেছে, কিন্তু একটা নাম এখন সারা দেশে, একটাই আতঙ্ক, একটাই সম্মান, একটাই বিস্ময়। অ্যানকে। অ্যানকে আশরাফ খানের একমাত্র ছেলে, যে খুব অল্প সময়ে নিজের বাবাকেও ব্যবসায়িক দুনিয়ায় ছাড়িয়ে গেছে। আজ তার নাম জানে পুরো দেশ। তার সিদ্ধান্ত মানে বাজার বদলে যাওয়া, তার উপস্থিতি মানে সবার ভেতরে ভয় আর শ্রদ্ধার মিশ্রণ। সবাই জানে সে আশরাফ খানের ছেলে, সবাই জানে সে অ্যানকে, কিন্তু কেউ জানে না এই অ্যানকের ভেতরের মানুষটাকে। কেউ জানে না এই শক্ত মুখোশের পেছনে লুকিয়ে আছে সেই এক সময়ের অসহায় নীল, যে নীল কখনো এক মুঠো খাবারের জন্য কত কাজ করে বেড়াতো, যার মাথার ওপর ছাদ ছিল না, যার পাশে কেউ ছিল না। সেই নীলই আজ বলতে গেছে। কষ্ট তাকে ভেঙে দেয়নি, বরং পাথর বানিয়ে দিয়েছে। সে এখন আর সেই ভাঙা ছেলেটা নেই, সে এখন এক নাম,
অ্যানকে। বিশাল অফিস ভবনের সামনে গাড়ি এসে থামে। কালো স্যুটে, ঠান্ডা চোখে, শক্ত চেহারায় নীল না। অ্যানকে ধীরে ধীরে গাড়ি থেকে নামে। তার পায়ের শব্দেই যেন পুরো পরিবেশ থমকে যায়। গার্ডরা সোজা হয়ে দাঁড়িয়ে যায়। গুড মর্নিং এনকে স্যার। গুড মর্নিং এনকে স্যার। কেউ তাকে শুধু স্যার বলে না, সবাই তাকে চেনে একটাই নামে, অ্যানকে নীল না। অ্যানকে চুপচাপ লিফটে ওঠে। তার মুখে কোনো হাসি নেই, কোনো অনুভূতি নেই, শুধু এক ধরনের ঠান্ডা স্থিরতা। কারণ এই মানুষটা এখন অনুভূতি দিয়ে নয়, নিয়ন্ত্রণ নিয়ে বাঁচে। অফিসের সবাই জানে অ্যানকে এসেছে মানে আজ কাজ হবে নিখুঁতভাবে, কোনো ভুলের জায়গা থাকবে না। কিন্তু কেউ জানে না এই শক্ত মানুষটার ভেতরে এখনো কোথাও একটা ভাঙা হৃদয় লুকিয়ে আছে, যেটা আজও শুধু একটা নামেই কাঁপে, আদিবা। বিশাল কাচের দরজা ঠেলে অ্যানকে ধীরে ধীরে মিটিং রুমে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই পুরো রুমটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। লম্বা টেবিলের এক পাশে বসে আছে তার বাবা আশরাফ খান, আর অপর পাশে বসে আছে বিদেশি কয়েকজন বায়ার। সবাই তাকিয়ে আছে অ্যানকের দিকে, যেন সে এই পুরো টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। নীল শান্তভাবে নিজের সিটে বসে পড়ে। তার চোখে কোনো আবেগ নেই, শুধু ঠান্ডা আত্মবিশ্বাস। মিটিং শুরু হয়। প্রজেক্টের ডেলিভারি টাইমলাইন কি হবে? সময় মতো ডেলিভারি হবে, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। পেমেন্ট এক্সেপশন নিয়ে কিছু পরিবর্তন চাই আমরা। সব ক্লোজ আগে থেকেই ক্লিয়ার করা আছে, রিস্ক ফ্রি ডিল চাইলে এগোতে পারেন। তার কণ্ঠে কোনো উচ্চতা নেই, কিন্তু প্রতিটা শব্দ যেন সিদ্ধান্ত। একে একে সব প্রশ্নের উত্তর দেয় অ্যানকে, আর ধীরে ধীরে পুরো রুমটা বুঝে যায় এই ছেলে কথা কম বলে, কিন্তু সিদ্ধান্ত ভুল হয় না। কিছুক্ষণ পর ডিল ফাইনাল, আমরা এগোতে চাই এনকে স্যারের সাথে। টেবিলের সবাই স্বাক্ষর করে, ডিল ফাইনাল হয়ে যায়। আশরাফ খান হালকা হেসে ছেলের দিকে তাকায়। জীবনে আরেকটা সাফল্যের জন্য অভিনন্দন বাবা। সবই তোমার জন্য। কথাটা বলেই সে আবার চুপ হয়ে যায়, যেন নিজের সব সাফল্যের পেছনে শুধু একজন মানুষকে দাঁড় করিয়ে রেখেছে। তার বাবা। মিটিং শেষে তারা গাড়িতে করে বাড়ির পথে রওনা দেয়। বাড়িতে ঢুকতেই দেখা যায় রেহানা অপেক্ষা করছে। আশরাফ খান হাসি মুখে বলে, রেহানা, আজ আবার বড় ডিল ক্লোজ হয়েছে এনকের। আলহামদুলিল্লাহ, আমার ছেলে তো এখন পুরো শহরের গর্ব। অনেক তো হলো ব্যবসা সাকসেস, সবাই জানে শহরের টপ বিজনেসম্যান এনকে। আর কি চাই জীবনে? সত্যি মা, আর কিছু চাই না। কিন্তু আমার চাই। কি? রেহানা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, চোখে মায়ের সেই চিরচেনা জেদার ভালোবাসা। একটা লাল টুকটুকে বৌমা। কথাটা শেষ হতেই নীলের পুরো পৃথিবী থেমে যায়। তার চোখের সামনে হঠাৎ ভেসে ওঠে একটা মুখ, সেই মুখ আদিবা, যে মুখ একসময় তার জীবন থেকে তাকে ভেঙে দিয়েছিল, আর আজ আবার তার ভেতরে নীরব ঝড় তুলে দিল। সময় আবারও নিজের মতো করে এগোচ্ছে, কিন্তু দুইটা হৃদয়ের ভেতরে থেমে আছে দুইটা আলাদা ঝড়। একদিকে নীল, যে এখন অ্যানকে নামে পরিচিত, সফলতার চূড়ায় দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে আদিবা, যে ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। রেহানার কথার পর ঘরটায় হালকা একটা নীরবতা নেমে আসে। নীল কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখে কোনো আবেগ নেই, শুধু গভীর এক স্থিরতা। বিয়ে পরে মা। না, আমি কিছুই শুনবো না। আমার পছন্দের একটা মেয়ে আছে, আমি তাকে তোর বউ করতে চাই। তা কি করে হয়? যদি আমাকে নিজের মা মনে করিস তাহলে না করবি না। এই কথাটা যেন নীলের বুকের ভেতর গিয়ে লাগে। সে চুপ হয়ে যায় কিছুক্ষণ। নীরবতার পর ভেতরে ভেসে ওঠে একটা নাম, একটা মুখ, আদিবা। কিন্তু মুখে সে কিছুই বলে না। কিন্তু আমার মনে তো শুধু আদিবা। তোমরা আমার জন্য যা করেছো তা গায়ের চামড়া কেটে দিলেও সুদ হবে না। তুমি যা বলবে তাই হবে মা। কথাটা বলেই সে চুপ হয়ে যায়, কিন্তু তার ভেতরে শুরু হয় আরেকটা লড়াই, যেখানে দায়িত্ব আর ভালোবাসা মুখোমুখি দাঁড়িয়ে আছে। এদিকে অন্য শহরে আরেকটা বাড়িতে একই ধরনের ঝড়। আদিবার ঘরে উত্তেজনা। তার মা কঠিন মুখে দাঁড়িয়ে আছে। তোমার বিয়ে ঠিক করেছি। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে। আদিবা একদম সোজা হয়ে দাঁড়ায়। বললেই হলো, আমি কিছুতেই বিয়ে করব না। কেন? আমি নীলকে ভালোবাসি। নামটা উচ্চারণ করতেই ঘরটা যেন থমকে যায়।
মা পাশে দাঁড়িয়ে হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে, নীল কখনো ফিরে আসবে না, আসলে এতদিনে চলে আসতো। আমি অপেক্ষা করব। এই কথাটা সে খুব শান্তভাবে বলে, কিন্তু তার ভেতরে তখন কান্না জমে আছে। মা রাগে কণ্ঠ শক্ত করে বলে ওঠে, তোর বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতেই হবে, না হলে আমার মরা মুখ দেখবি। কথাটা শুনে আদিবার চোখ ভিজে যায়, কিন্তু তবুও সে ভাঙে না, কারণ তার হৃদয় এখন আর কারো কথা মানে না। শুধু একটা নামই সেখানে রাজত্ব করে, নীল। হাজার বাধা, হাজার অনুরোধ আর হাজার কান্নার ভেতর দিয়েও শেষ পর্যন্ত বাস্তবকে থামানো যায়নি। আদিবার বিয়ে ঠিকই হয়ে গেছে। শহরের এক বিশাল কমিউনিটি সেন্টার, চারদিকে আলো, সাজসজ্জা, অতিথিদের ভিড়, কিন্তু ভেতরের পরিবেশে আনন্দ নেই, আছে চাপা অস্থিরতা। আদিবাকে জোর করে সাজানো হয়েছে, মুখে শ্বাস, চোখে শূন্যতা, হৃদয়ে যুদ্ধ। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে, যেন কেউ এসে সব থামিয়ে দেবে, সব ভেঙে দেবে। কিন্তু সময় এগিয়ে যায়। এদিকে কমিউনিটি সেন্টারের বাইরে গাড়ি এসে থামে। কালো গাড়ির দরজা খুলতে এক মুহূর্তে পুরো ভিড় স্তব্ধ হয়ে যায়। বর নেমেছে, সবাই একসাথে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই আদিবার সামনে তাকিয়ে যা দেখে তার পৃথিবী থমকে যায়। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে নীল না, এখন সে অ্যানকে, কিন্তু এই চেহারার ভেতরেই লুকোনো আছে সেই পুরনো মানুষটা। আদিবার চোখ এক মুহূর্তেই ভিজে ওঠে। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ফেলে তাকে। নীল, তুমি কোথায় ছিলে? আমি কত খুঁজেছি তোমাকে, কত খুঁজেছি। তার কণ্ঠ কাঁপছে, শরীর কাঁপছে, পুরো মানুষটা ভেঙে পড়েছে। চারপাশের সবাই অবাক, নীল একদম স্তব্ধ। সে ভাবতেই পারেনি এই পরিস্থিতিতে আবার আদিবার সামনে দাঁড়াতে হবে। তার চোখে এক মুহূর্তের ঝলক, কষ্ট, বিস্ময় আর চাপা রাগ। সে শক্ত গলায় বলে ওঠে, ছাড়ুন। কথাটা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু আদিবা ছাড়ে না, বরং পায়ের কাছে বসে পড়ে। আমাকে ক্ষমা করো নীল, আমি ভুল করেছি, আমি সব নষ্ট করেছি। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নীল এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর কণ্ঠ শক্ত করে বলে, সব ভুলের কি ক্ষমা হয়? কথাটা শুনে পুরো পরিবেশ চুপ হয়ে যায়। একে একে এগিয়ে আসে সবাই, মামা মামি সবাই মাথা নিচু করে ক্ষমা চায়। আমরা ভুল করেছি নীল, আদিবা আমাদের সব বলেছে, দয়া করে ক্ষমা করে দে। রাগে জিদে সব হয়ে গেছে। মেয়েটাকে ক্ষমা করে দে ভাই, তোর জন্য কত কেঁদেছে, তোকে কত ভালোবাসে। নীল চুপ করে থাকে, তার চোখ আদিবার দিকে। সে এখন মাটিতে বসে কাঁদছে, চারপাশে হাজার চোখ, হাজার চাপ, কিন্তু তার ভেতরে যুদ্ধ একটাই, ভালোবাসা আর অভিমান। কিছুক্ষণ নীরবতার পর নীল ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে। শব্দটা খুব ছোট, কিন্তু তার ভেতরে আছে অনেক বড় ভাঙন। আদিবা মাথা তুলে তাকায়। নীল আবার বলে, উঠুন। তার কণ্ঠ এবার একটু নরম, যেন সে যুদ্ধের শেষে ক্লান্ত একজন মানুষ। আর আদিবা সে শুধু কাঁদছে নীরবে, বুকের ভেতরে জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসছে। সব ঝড়, সব কান্না, সব ভুল বোঝাবুঝির পর অবশেষে সেই দিনটা শেষ হয়েছে। নীল আর আদিবার বিয়ে সম্পন্ন হয়েছে, আর এখন তারা এসেছে আশরাফ খানের বিশাল বাড়িতে। চারপাশে সাজসজ্জা, আলো, নতুন সম্পর্কের নীরব উত্তেজনা, কিন্তু সবচেয়ে গভীর অনুভূতি জমে আছে একটা ঘরে, বাসর ঘর, ঘরের ভেতর মৃদু আলো, গোলাপের সুবাস আর এক অদ্ভুত নীরবতা। আদিবা বসে আছে বিছানার এক কোণে, চোখে ভয় না, এবার আছে অপেক্ষা। দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢোকে নীল, তার চোখে সরাসরি আদিবার দিকে। সেই চোখ যেখানে এখন আর রাগ নেই, আছে শুধু দীর্ঘ অপেক্ষার ক্লান্ত ভালোবাসা। আদিবা এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ায়, তারপর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ফেলে নীলকে। আমাকে ক্ষমা করো নীল, আমি আর কখনো খারাপ ব্যবহার করব না। আমি বদলে গেছি, সত্যি বদলে গেছি। তার কণ্ঠে ভাঙা ভাঙা কান্না। নীল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে আদিবার মাথায় হাত রাখে। ঠোঁটে হালকা এক আবেগময় হাসি ফুটে ওঠে। সে নরম গলায় বলে, এত বদলালে কেমন করে? তোমার শূন্যতা আমাকে বদলে দিয়েছে নীল।
কথাটা শোনা মাত্র নীলের চোখে এক মুহূর্তের জন্য গভীর নীরবতা নেমে আসে। তারপর সে আর কিছু বলে না, শুধু আদিবাকে নিজের কোলে তুলে নেয়, হালকা করে বিছানায় শুইয়ে দেয় আর ধীরে ধীরে তার কপালে, চোখে, মুখে ভালোবাসার ছোঁয়া রেখে যায়। সেই ছোঁয়াগুলো যেন সব কষ্ট ধুয়ে দিচ্ছে, সব দূরত্ব মুছে দিচ্ছে, সব অভিমান গড়ে যাচ্ছে ভালোবাসার উষ্ণতায়। আর সেই ঘরের ভেতর দুইটা ভাঙা মানুষ শেষ পর্যন্ত খুঁজে পায় তাদের শান্তি, যেখানে শেষ হয় সব কষ্ট আর শুরু হয় এক নতুন জীবন। সমাপ্ত। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।